আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের আমাদের দৈনন্দিন বিজ্ঞান ক্লাস, ডেইলি সায়েন্স বলা হয় যেটাকে। এবং এই দৈনন্দিন বিজ্ঞান থেকে পরীক্ষা কিন্তু প্রশ্ন আসে। অনেকেই দেখবেন যে এই টপিকের ক্লাস কিন্তু দেয় না, ফ্রি ক্লাস দেয় না, কিন্তু আমরা কিন্তু দেই। এবং আগামীকালকে তো আমরা আইসিটির উপরেও ক্লাস দিব। যে টপিকগুলো হয় না এগুলো কেউই পড়ায় না, কিন্তু এখান থেকে যে পরীক্ষা প্রশ্ন আসে এটা কেউই খবর রাখে না। বিশেষ পরীক্ষা কিন্তু একদম 15 নম্বর আসে কোথা থেকে? বিজ্ঞান থেকে 15 নম্বর আসে, তাই না? এই যে নম্বরগুলো যে আছে এগুলো কি আমাদের পড়তে হবে না? অবশ্যই পড়তে হবে। তো দৈনন্দিন বিজ্ঞান চ্যাপ্টারটা বিশেষ জন্য গুরুত্বপূর্ণ। প্রাইমারি পরীক্ষা 2 থেকে 3টে আসে, নিবন্ধন পরীক্ষা 2 থেকে 3টে আসে, সকল চাকরি পরীক্ষা 10 থেকে 20তম গ্রেড চাকরি পরীক্ষা বিজ্ঞান থেকে প্রশ্ন আসে। এই দৈনন্দিন বিজ্ঞান বিশেষ করে যারা আর্টস এবং কমার্সের স্টুডেন্ট যারা আছে আমরা তাদের ক্ষেত্রে কিন্তু একটু সমস্যা হয়ে দাঁড়ায়। কারণ আমরা যারা সায়েন্সের স্টুডেন্ট তাদের কাছে এই জিনিসটা সহজ মনে হলেও বাস্তবিক পক্ষে দেখেন আর্টস এবং কমার্স স্টুডেন্টের কাছে এই বিজ্ঞানটা একটা আতঙ্কের নাম, বিশেষ করে বিশেষ লিখিত পরীক্ষা একটা আতঙ্কের নাম। তো এরকম প্রিলি পরীক্ষাও কিন্তু এটা একটা আতঙ্কের নাম থাকে দৈনন্দিন বিজ্ঞান। তো এই দৈনন্দিন বিজ্ঞান চ্যাপ্টারটা থেকে বিগত আজকে যে ক্লাসটা করবেন তাদের এই দেখবেন বিশেষ পরীক্ষা 47 48 পরীক্ষায় হুবহু এখান থেকে কমন পাবেন। এর পাশাপাশি দেখবেন প্রাইমারিতে নিবন্ধন 10 থেকে 20 সব পরীক্ষায় কি এগুলো কমন পাবেন। এই জন্য আমি সবাইকে বলতেছি যে আপনারা এই ক্লাসটা সবাই মনোযোগ সহকারে শুনবেন, একদম মনোযোগ সহকারে। আর আপনারা জানেন যে এবছর নিবন্ধন পরীক্ষায় কিন্তু প্রিলি হচ্ছে। তাহলে প্রিলি কি আমরা আপডেট করে কিন্তু জানতে পারলাম যে নিবন্ধন পরীক্ষায় কিন্তু প্রিলি সিস্টেমটাও হবে। তার মানে আগের মতোই আবার চলবে, প্রিলি লিখিত চলবে, প্রিলি লিখিত চলবে। সুতরাং নিবন্ধন যাদের বয়স 32 পার হয়ে গেছে তারা কিন্তু চাইলে অনায়াসে এখন নিবন্ধনটা প্রস্তুতিটা নিতে পারেন, এটা কিন্তু দরকার। তা কেমন আছেন সবাই আপনারা একটু দেখি। আর গতকাল কিন্তু সর্বোচ্চ শেয়ারকারী ছিলেন মৃত্তিকা, কি জানে মৃত্তিকা মির্জা না জানে কি আছে না, এরকম একটা আইডি আছে মেয়েদের। এই আইডি কিন্তু গতকাল সর্বোচ্চ শেয়ারকারী বই পেয়েছিলেন। আমরা তার নামটা দেখি আজকে আসে কিনা। না, গতকাল যে সর্বোচ্চ শেয়ারকারী মেয়েরাই ছিল। মৃত্তিকা ওর নামটা, আমি ওর ঠিকানা আমাকে দেয়নি, দেখি আজকে ওর আইডিটা আমি খুঁজে পাই কিনা। তাহলেও শেষের দিক দিয়ে আমি এসে আবার ঘোষণা দিয়ে বলেন। আজকে কিন্তু সর্বোচ্চ শেয়ারকারী এবং সর্বোচ্চ মেনশনকারী আজকে কিন্তু কেরিয়ার প্লাস বাংলা বইটা কিন্তু আছে বরাদ্দ, আজকেও কিন্তু বই বরাদ্দ আছে। সুতরাং আজকে দেখি কে সেই ভাগ্যবান অথবা কে সেই ভাগ্যবতী আজকে আমাদের এই ক্লাসের ক্লাস। জানেন পাপ্পু স্যার ক্লাস আগে যারা করছেন তারা জানেন স্যার কিন্তু দুর্দান্ত ক্লাস নাই এবং স্যারের ক্লাসটা কিন্তু অনেক মজাদার হয়, তাই না? খুব মজা। স্যার কি হিসাব বিজ্ঞান পড়াবেন? রসায়নের রস পড়াবে আজকে স্যার, কিন্তু হিসাব বিজ্ঞান পড়াবে না আজকে স্যার, কিন্তু রসায়নের রস পড়াবেন, তাই না? স্যার কিন্তু জীববিজ্ঞানও পড়ান না? হ্যাঁ স্যার দুটাই কিন্তু পড়ায়, ঠিক আছে। সুতরাং আজকে কিন্তু রসায়নের রস হবে। সুতরাং স্যার পিলি পরীক্ষা হচ্ছে, হ্যাঁ এখন কিন্তু নিবন্ধনে পিলি পরীক্ষা হবে, আপডেটটা বলে দিলাম। আমাদের সাথে শামসুন্নাহর আছেন, আমাদের সাথে তানভীর আহমেদ শাকিল আছেন, আমাদের সাথে আফরোজা আছেন, আমাদের সাথে জহির আছেন, আমাদের সাথে মমিন আছেন, আমাদের সাথে সিনথি ইসলাম শরীফ আছেন, আফরোজা আইরিন আছেন, আমাদের সাথে জানাতুল ফেরদৌস আছেন, আমাদের ইস্কান্দার মির্জাও তিনি আমাদের সাথে কিন্তু যুক্ত হয়েছেন। সর্বোচ্চ শেয়ারকারী কিন্তু আজকেও কেরিয়ার প্লাস বইটা এবং সর্বোচ্চ মেনশনকারী আজকেও কেরিয়ার প্লাস বইটা পাবেন। গতকাল কিন্তু আমরা শেষে ঘোষণা করতে পারিনি, কিন্তু পরবর্তীতে কিন্তু নাম দুইটা আমরা পেয়ে গেছি। নাম দুইটা গতকাল যারা সর্বোচ্চ শেয়ারকারী ছিলেন, একজনের নাম মনে আছে হালকা, মৃত্তিকা, আইডির নাম মৃত্তিকা। এই কিছুটা আইডির নাম মনে আছে, তবু আমার কাছে আছে। আমি আবার ক্লাসের শেষে 4টা নাম ঘোষণা করে দেবো। আজকে সর্বোচ্চ শেয়ারকারী মেনশনকারী নামও বলে দিব এবং আগামীকাল গতকাল যে সর্বোচ্চ শেয়ারকারী মেনশনকারী যে আছেন তাদের নামটা আমি ঘোষণা করব। অবশ্যই পাবে, অবশ্যই পাবে, অবশ্যই পাবে। হ্যাঁ, হোসেন মোহাম্মদ আলমগীর আছেন আমাদের সাথে, আব্দুল্লাহ আল ফাহাদ আছেন আমাদের সাথে, হাফিজ জান্নাত ওয়াহিদ আছেন আমাদের সাথে, গ্রট এনি আছেন আমাদের সাথে, নোয়াখালিয়া রোদেলা রবি তিনিও আছেন আমাদের সাথে, লিজা আছেন আমাদের সাথে, নিসারউদ্দিন তিনিও আমাদের সাথে, শহীদুল ইসলাম তিনি আমাদের সাথে টাঙ্গাইল থেকে যুক্ত হয়েছেন। ওকে, তা আমাদের বাংলাদেশের এই যে বিভিন্ন প্রান্ত থেকে যারা যুক্ত হয়েছেন আমাদের সাথে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আর আমাদের প্রতিদিনই কিন্তু ফ্রি ক্লাস কিন্তু থাকি। তো ফ্রি ক্লাস গুলো যদি আপনারা নিয়মিত করেন তারপর তো একটা জব পাওয়া সম্ভব, সম্ভব না? সম্ভব। সবসময় অনুসরণ করো। আমরা যারা আমাদের ভর্তি প্রতিষ্ঠান তাদেরকে সবসময় বলি তোমরা এই ফ্রি ক্লাস গুলো করবা, কারণ ফ্রি ক্লাস গুলো করলে কি হয় বিগত সে প্রশ্নগুলো সম্পর্কে একটা ধারণা পাওয়া যায় এবং ওইগুলো কিন্তু বারবার বিভিন্ন চাকরি পরীক্ষায় আবার রিপিট হয়, এই জন্য কিন্তু এটা দরকার। আমাদের এই যে পিঙ্কি রায় আমাদের চলে আসছে মাঝখানে, শারমিন আক্তার কোন আসছে আমাদের, শামসুন্নাহর শান্তাও আছেন আমাদের, মৃত্তিকা মির্জা এই তুমি কিন্তু গতকাল সর্বোচ্চ শেয়ারকারী ছিল। হ্যাঁ মৃত্তিকা মির্জা পেয়ে গেছে আইডি। মৃত্তিকা তুমি কিন্তু গতকাল কিন্তু, হ্যাঁ তুমি আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে মৃত্তিকা মির্জা তুমি একটা কাজ করবা, আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে 01755072190 এই নাম্বারে হোয়াটসঅ্যাপে তুমি কি করবা, নাম ঠিকানা দিয়ে দাও। তুমি কিন্তু গতকাল বই পেয়েছো, ঠিক আছে? মৃত্তিকা মির্জা তুমি আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে কি করবা, নাম ঠিকানা দিয়ে দিবা, 01755072190 এই নাম্বারে হোয়াটসঅ্যাপে কি করবা, নাম ঠিকানা দিয়ে দিবা। ওকে,
ইউনাইটেড স্টেট অফ পটুয়াখালী, রুবেল হোসেন লিখছে ইউনাইটেড স্টেট অফ পটুয়াখালী, চিন্তা করা যায়? ওরে বাবা রে, লায়লা, ওরে মেরা তেরা লায়লা। তিনি আছেন আমাদের সাথে, বা আরাফ খান আছেন আমাদের বরিশাল্লা, রোকসান আছেন, রাবিয়া আক্তার আছেন আমাদের, জিয়া আছে আমাদের জামালপুর থেকে, এরকম আমরা অসংখ্য কিছু আছে, আমাদের কুমিল্লা থেকে আছে রাবিয়া আক্তার, মাশাআল্লাহ, সুমা আক্তার, তিনি আছেন আমাদের সাথে যুক্ত হয়েছেন। বা ভেরি গুড, ভেরি গুড, ভেরি গুড। আমরা জানি আপনারা জব বেরিসিনকে কতটা ভালোবাসেন, সেটা আমরা কিন্তু জানি। আজকে ক্লাসে সর্বোচ্চ শেয়ার এবং সর্বোচ্চ মেনশন মাধ্যমে আমরা জানতে পারবো কতটা ভালোবাসেন, তাই না? অবশ্যই। সবাই তো বলে আমি তোমাকে ভালোবাসি, খালি মুখই বলে, কই প্রমাণ দিতে হবে। ভালোবাসাটা কি? প্রমাণ দিতে হবে যে আমি তোমাকে ভালোবাসি, মানে একদম অনন্ত জলির মতো হাতটা ভিতর থেকে আইনা একদম সামনে দেখাইতে হবে, আই লাভ ইউ, একদম অনন্ত জলিল, অসম্ভবকে সম্ভব করাই যার কাজ। আমাদের সাথে নাতাশা জান্নাত আছেন, আমাদের তাপসি জান্নাত আছেন, আমাদের এই যে মোকাররম হোসেন মাইনুল আছেন আমাদের সাথে, তানিয়া সুলতান আছেন, সুজন দেবনাথ আছেন, নিপা হালদার আছেন, গোপালগঞ্জ সুমি কর্মকার, তিনি আমাদের সাথে যুক্ত হয়েছেন। ভেরি গুড, ভেরি গুড। সিদ্ধাতুন জারাজি আছেন আমাদের সাথে, বা আফিয়া জামান আছেন আমাদের বরিশাল থেকে, কুমিল্লা দাউদকান্দির সাথে, সাদাত হোসেন আছেন আমাদের সাথে, সাবিনা সাবরিন এবং মেহের আফরোজ, তিনি আমাদের সাথে যুক্ত আছেন, ফেরদৌসী আমাদের সাথে যুক্ত। ওকে, আমাদের সাথে অনেকজনই যুক্ত আছে। এখন একটু আমি আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি এবং আমি আবার শেষে আসবো দুইটা কথা বলার জন্য, সেটা হলো সর্বোচ্চ শেয়ারকারী, সর্বোচ্চ মেনশনকারীর নাম বলার জন্য। তো আজকে ধমতারাক্কা শুরু করে দেন স্যার, রসায়নের রস ঢেলে দেন। আচ্ছা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, সবাইকে আরেকবার স্বাগতম জব ফিনিশিং পরিবারের পক্ষ থেকে। তো আজকে খুবই খুবই গুরুত্বপূর্ণ আজকে বিজ্ঞানের উপর ক্লাস হবে। তো আজকে বিজ্ঞানের উপর আমি হচ্ছে যে অলমোস্ট 30টা মতো কোশ্চেন সাজাইছি। তো 30টা কোশ্চেন আমি আলোচনা করব এবং এই টাইপের কোশ্চেন গুলো আমাদের নন ক্যাডার যে সমস্ত জব গুলাতে আসছে, বিসিএস এ আসছে, সামনে পরীক্ষা আসার মতো, সেগুলোতে আমি আলোচনা করব। ঠিক আছে? ওকে, খুবই গুরুত্বপূর্ণ একটা ক্লাস হবে। তো আজকে কিন্তু বারবার বলতেছি, আজকের এই ক্লাসটা সর্বোচ্চ যে শেয়ার করবে, সর্বোচ্চ যে শেয়ার করবে, সর্বোচ্চ যে ফ্রেন্ডের মেনশন করবে এবং সর্বোচ্চ যে সবার আগে সঠিক উত্তর দিবে, তাদের কিন্তু একেবারে নাসির স্যারের বইটা একেবারে ফ্রি দেওয়া হবে। তো আমি কিছুক্ষণের মধ্যে ক্লাসটা শুরু করে দিচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। ওকে, প্রথম কোশ্চেন আমি ক্লাসটা শুরু করে দিলাম। প্রথম কোশ্চেন দেখেন, প্রথম কোশ্চেন আমাদের কি দেওয়া আছে? প্রথম কোশ্চেনে কি দেওয়া আছে? কাঁদুনে গ্যাসের কি দেওয়া আছে? কাঁদুনে গ্যাসের অপর নাম কি? আচ্ছা, খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন, যে কোশ্চেনটা আমাদের কোথায় আসছিল? 41তম বিসিএস এ আসছিল এবং একটা নন ক্যাডার জবে 2006 কোশ্চেন, খুবই গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন। আচ্ছা, একটু যদি আমি আপনাদেরকে যদি বেসিক নিয়ে যদি আপনাদেরকে যদি বলতে চাই, দেখেন কাঁদুনে গ্যাস, ঠিক আছে, কাঁদুনে গ্যাস যাকে আমরা বলি টিয়ার গ্যাস বলি, কি বলি? কাঁদুনে গ্যাসকে আমরা হচ্ছে টিয়ার গ্যাস বলি। আচ্ছা, তো এই যে কাঁদুনে গ্যাসটা, এটা বেসিক্যালি আমাদের আর্ম ফোর্সরা বা পুলিশরা আত্মরক্ষার কাজে আমাদের কাঁদুনে গ্যাসটা হলো কি করে বলেন তো? ব্যবহার করে। আচ্ছা, এখন কোশ্চেনটা হচ্ছে যে এই যে কাঁদুনে গ্যাসের আমাদের ইউপ্যাক নেমটা কি? IUPAC। দেখেন রসায়নে কিন্তু প্রত্যেকটা মৌলের কিন্তু একটা স্পেশাল কি আছে বলেন তো? নাম আছে। এই ইউপ্যাক নামটা কি? এই ইউপ্যাক নামটা হচ্ছে যে ট্রাইক্লোরোনাইট্রোমিথেন। আমি আবার বলতেছি, পরীক্ষার মধ্যে কিন্তু কোশ্চেন দিতে পারে। কাঁদুনে গ্যাসের ইউপ্যাক নামটা কি? ইউপ্যাক নামটা হচ্ছে ট্রাইক্লোরোনাইট্রোমিথেন। কি বললাম? ট্রাইক্লোরোনাইট্রোমিথেন। দেখেন আমি কিন্তু এই যে দেখেন এখানে কিন্তু বুঝতে পারতেছি কাঁদুনে গ্যাসের এটাকে আমরা ইংরেজিতে কি বলছি? টিয়ার গ্যাস বলতেছি, এবং এর রাসায়নিক ইউপ্যাক নামটা কি বলছি বলেন তো? ট্রাইক্লোরোনাইট্রোমিথেন। আচ্ছা, এবং এর যে কাঁদুনে গ্যাসের বাণিজ্যিক নাম, দেখেন প্রত্যেকটা মৌলের কিন্তু বেশ কিছু রাসায়নিক নাম আছে, আবার কি আছে বলেন তো? বাণিজ্যিক নাম আছে। দুটো কিন্তু আলাদা জিনিস কিন্তু ভাই। একটা হলো রাসায়নিক নাম, এটা কি বলছি বলেন তো? বাণিজ্যিক নাম। পরীক্ষার মধ্যে কিন্তু কোশ্চেন দিতে পারে কাঁদুনে গ্যাসের রাসায়নিক নাম কি? সবাই তো কমেন্ট করে জানেন, বলেন কাঁদুনে গ্যাসের রাসায়নিক নামটা কি বলছে বলেন তো? ট্রাইক্লোরোনাইট্রোমিথেন। আমি আবার বলতেছি, কাঁদুনে গ্যাসের রাসায়নিক নামটা কি বলছি বলেন তো? ট্রাইক্লোরোনাইট্রোমিথেন। কি বলছি? কাঁদুনে গ্যাসের রাসায়নিক নামটা কি বলছি? দেখেন ট্রাইক্লোরোনাইট্রোমিথেন। কি বলছি? ট্রাইক্লোরোনাইট্রোমিথেন। এটা কিসের নাম বলছি? কাঁদুনে গ্যাসের রাসায়নিক নাম। আচ্ছা, এখন দেখেন এই যে আমাদের কাঁদুনে গ্যাস যে আসতেছে, এই কাঁদুনে গ্যাসের বাণিজ্যিক যে নামটা, বাণিজ্যিক নামটা যাকে আমরা কি বলবো বলেন তো? ক্লোরোপিক্রিন বলবো। কি বলবো? ক্লোরোপিক্রিন বলে। ঠিক আছে, কাঁদুনে গ্যাসের
যে বাণিজ্যিক নামটা কি হচ্ছে ক্লোরোপিক্রিন। আচ্ছা এখন দেখেন পরীক্ষার মধ্যে কিন্তু আরেকটা কোশ্চেন আমাদের পরীক্ষার মধ্যে দেয়, এই যে আমাদের টিয়ার গ্যাসটা যে আমাদের আসতেছে, এই টিয়ার গ্যাসটা আসলে কিভাবে প্রস্তুত করা হয় বা টিয়ার গ্যাসটা কিভাবে আমাদের বানানো হয় বুঝার চেষ্টা করেন। টিয়ার গ্যাসটা আমাদের বেসিক্যালি রিঅ্যাকশন করা হয় কার সাথে? ক্লোরোফর্মের সাথে। আমরা সবাই জানি ক্লোরোফর্মের সংখ্যা থাকে CaCl3, ঠিক আছে। এই ক্লোরোফর্মের সাথে আমার যদি কে বিক্রিয়া করে, নাইট্রিক অ্যাসিড যদি বিক্রিয়া করে, পরীক্ষার মধ্যে কিন্তু একবার কোশ্চেন দিয়েছিল কার্বনের গ্যাস বা হচ্ছে টিয়ার গ্যাস কিভাবে প্রস্তুত করা হয় বা কার সাথে প্রস্তুত করা হয়, ঠিক আছে। পরীক্ষার মধ্যে অবশ্যই জানতে হবে, সেটা হচ্ছে যে এই যে কার সাথে বিক্রিয়া করছে, ক্লোরোফর্মের সাথে আমাদের নাইট্রিক অ্যাসিড বিক্রিয়া করে কি করতেছে, CCl3NO2, ঠিক আছে। এই যে এইটা কিন্তু এটা কিসের সংকেত বলেন তো? কার্বনের গ্যাস বা হচ্ছে যে টিয়ার গ্যাসের সংকেত। কার্বনের গ্যাস বা টিয়ার গ্যাস, তার মানে কি ক্লোরোফর্মের সাথে আমার নাইট্রিক অ্যাসিড বিক্রিয়া করে কি করতেছে, আমাদের কার্বনের গ্যাস উৎপন্ন করতেছে এবং এর সাথে সাথে কি উৎপন্ন করতেছে বলেন তো? পানি উৎপন্ন করতেছে, ঠিক আছে। এতটুকু বুঝতে পারছেন কিনা একটু সবাই কথা বলবেন। দেখেন আমি কোশ্চেনটা কি করছিলাম, কোশ্চেনটা ছিল যে আমাদের কার্বনের গ্যাসের অপর নাম কি, কি বলছিলাম? কার্বনের গ্যাসের অপর নাম কি? অপর নাম কি? আরেকটা নাম কি? অবশ্যই ফসজিন গ্যাস, নাইট্রোজেন, এটা কি নাইট্রোজেন গ্যাস? এটা কখনোই অ্যান্সার হবে না। মিথেন তো কখনোই হবে না। অবশ্যই অ্যান্সার কি হবে বলেন তো? ক্লোরোপিক্রিন হবে। কি হবে বলেন তো? ক্লোরোপিক্রিন হবে। এবং এই ক্লোরোপিক্রিনের সংকেতটা হলো CCl3NO2, এটা হচ্ছে ক্লোরোপিক্রিনের রাসায়নিক সংকেত। আচ্ছা এখন দেখেন এখানে কিন্তু একটা খ নম্বর অপশন, একটা অপশন আছে যে ফসজিন গ্যাসটা কি। আপনারা কি কি বলতে পারবেন ফসজিন গ্যাসটা কি? একটু সবাই কোশ্চেন করবেন, বলেন তো ফসজিন গ্যাসটা কি? বলেন তো ফসজিন গ্যাসের সংকেতটা কি? ফসজিন গ্যাসের সংকেতটা হলো যে COCl2, যাকে আমরা কি বলি বলেন তো? বলি হচ্ছে যে কার্বনিল ডাইক্লোরাইড বলি। কি বলি? সবাইটা কমেন্ট করবেন। কি করব? কার্বনিল ডাইক্লোরাইড। দেখেন আমাকে কিন্তু একটা অপশন শুধু পড়লে কিন্তু হবে না, অবশ্যই বিজ্ঞান পড়তে গেলে প্রত্যেকটা জিনিস অপশন কিন্তু আমাকে ভালো করে জানতে হবে। দেখেন ফসজিন গ্যাসের সংকেতটা কি বলছি? COCl2। আমি আবার বলতেছি, সবাই একটু কমেন্ট বক্সে লেখেন এবং খাতার মধ্যে লেখেন এটা কিসের সংকেত বলছি বলেন তো? ফসজিন গ্যাসের সংকেত, ঠিক আছে। এই ফসজিন গ্যাসটা কিন্তু অবশ্যই কিন্তু একটা বিষাক্ত গ্যাস। এটা একটা কি গ্যাস বলেন তো? বিষাক্ত গ্যাস। আচ্ছা আপনারা একটা কোশ্চেন করব, সেটা হচ্ছে যে আমরা ক্লোরোফর্ম, ঠিক আছে, ক্লোরোফর্মকে কোন বন্ডের বলেন তো? আমার কোশ্চেনটাকে বুঝেন, বলেন তো ক্লোরোফর্মকে আমরা কোন বর্ণের বোতলে রাখি? সবাই একটু কমেন্ট করেন। এই কোশ্চেনটা কিন্তু আসছিল, দুদকে আসছিল। কোশ্চেনটা আসছিল যে ক্লোরোফর্মকে কোন বর্ণের বোতলে রাখা হয়? ক্লোরোফর্মকে কোন বর্ণের বোতলে রাখা হয়? একটু সবাই কমেন্ট করেন, দেখি কেউ কমেন্ট করতে পারবেন কিনা বলেন। কোশ্চেনটা দেওয়া আছে যে ক্লোরোফর্মকে কোন বর্ণের বোতলে রাখা হয়, দেখি গিয়ে কমেন্ট করতে পারেন। আব্দুল আজকে মেনশন, আচ্ছা আর সবাইটা কমেন্ট করি, ক্লোরোফর্মকে কোন বর্ণের বোতলে রাখা হয়, দেখি কেউ কমেন্ট করতে পারেন কিনা বলেন। ক্লোরোফর্মটা কিন্তু একটা খুবই একটা ডেঞ্জারাস একটা গ্যাস, এটা কিন্তু যে কোনো একটা বোতলে আমরা সাধারণত রাখতে পারি না, বিশেষ একটা বোতলে তাকে আমরা প্রিজার্ভ করে রাখতে হয়। কোশ্চেন হচ্ছে ক্লোরোফর্মকে আমরা কোন বর্ণের বোতলে রাখি, কেউ কি বলতে পারবেন? দেখেন ক্লোরোফর্মকে আমরা অস্বচ্ছ কোথায় রাখি? সবাইটা কমেন্ট করেন তো। অস্বচ্ছ বাদামি বর্ণের বোতলে রাখি। ক্লোরোফর্মকে কোথায় রাখি? অস্বচ্ছ বাদামি বর্ণের বোতলে রাখি। এই কোশ্চেনটা কিন্তু দুদকে আসছিল। কোশ্চেনটা এরকম ছিল যে ক্লোরোফর্মকে কোন বর্ণের বোতলে রাখতেছি আমরা। খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন। অবশ্যই আনসার কি হবে? ক্লোরোফর্মকে অস্বচ্ছ বাদামি বর্ণের বোতলে রাখা হয়। আমার একবার কোশ্চেন দিয়েছিল যে ক্লোরোফর্মকে যদি আমরা অস্বচ্ছ বাদামি বর্ণের বোতলে না রাখি তাহলে কি গ্যাস উৎপন্ন হচ্ছে? অবশ্যই সেক্ষেত্রে অ্যান্সার কি হবে বলেন তো? ফসজিন গ্যাস উৎপন্ন হচ্ছে। এই ফসজিন গ্যাসের অ্যান্সার হলো COCl2, যার পূর্ণ নাম হচ্ছে কার্বনিল ডাইক্লোরাইড। কি বলছি? কার্বনিল ডাইক্লোরাইড। নাইট্রোজেন গ্যাসের সংকেত আমরা জানি NO2, আর মিথেনের সংকেতটা কি জানি বলেন তো? CH4, ঠিক আছে। তার মানে দেখেন আমি কিন্তু বিজ্ঞানটা শুধু একটা অপশন পড়লে কিন্তু হবে না, প্রত্যেকটা অপশন এই টাইপ থেকে কি টাইপের কোশ্চেন আমাদের নন ক্যাডার জবে আসছিল, বিভিন্ন পরীক্ষার মধ্যে আসে, সেগুলো সম্পর্কে কিন্তু আমাকে ভালো মতো করে জানতে হবে। জানলেই কিন্তু আমরা ফুল নম্বর ক্যারি করতে পারবো। ওকে, আচ্ছা ধন্যবাদ। সাবরিনা মমতা সুধা বলছে অস্বচ্ছ বাদামি বর্ণের বদলে
সুমা আক্তার বাদামি। হ্যাঁ, সবাই কিন্তু মনে রাখবেন, সবাই খাতা কলম বের করবেন, নোট করবেন এবং পড়াগুলা ক্লাসে মুখস্থ করবেন। ওকে, আমি পরের কোশ্চেনে চলে আসতেছি। দেখেন, পরের কোশ্চেনে চলে আসতেছি। দেখেন 2 নম্বর কোশ্চেন, ঠিক আছে? আচ্ছা, 2 নম্বর কোশ্চেনটা কি দেওয়া আছে, যেটা আমাদের সোডিয়াম এসিটেটের সংকেত কি? খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন, যেটা আমাদের 40তম বিসিএস এ আসছিল এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয় পুলিশ পরীক্ষা 2022 এর কোশ্চেনটা আমাদের আসছিল। আচ্ছা, তো যারা এখন পর্যন্ত আমরা ফ্রেন্ডদেরকে মেনশন করি নাই, দ্রুত ফ্রেন্ডদেরকে মেনশন করব, যার যার অবস্থাকে দ্রুত আমরা টাইমলাইনে ক্লাসে শেয়ার দিয়ে দিব। আচ্ছা, কোশ্চেনে কি দিয়েছে দেখেন, সোডিয়াম এসিটেটের সংকেত কি? খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন। আচ্ছা, দেখেন এখানে কিন্তু বেশ কটা অপশন আছে। CH2CNA, এটা কোনোদিন কোনো ফর্মই হয় না। CH3COCI, এটাও কখনো হয় না। CH2CNA2, এটাও কখনো হয় না। তাহলে এটার অ্যান্সারটা কি হবে বলেন তো? CH3CNA। তাহলে সবাই একটু সংকেতটা খাতার মধ্যে লিখি। দেখেন, আমি আবার বলতেছি, সোডিয়াম এসিটেটের সংকেত কি? সোডিয়াম এসিটেটের সংকেত হলো CH3COONA। এটা কিসের সংকেত বলছি বলেন তো? সোডিয়াম এসিটেটের সংকেত। সবাই একটু কমেন্ট করি, বলেন তো। এটা অনেকে আপনারা কমেন্ট করতেছেন ক, না কখনো ক হবে না। কিভাবে ক হবে বলেন তো? CH3COONA, এটা হচ্ছে সোডিয়াম এসিটেটের সংকেত। আচ্ছা, এখন দেখেন আমাদের এনএসআই তে পরীক্ষায় এবং সমবায় মন্ত্রণালয়ের পরীক্ষায় একবার কোশ্চেন দিয়েছিল যে এই যে সোডিয়াম এসিটেটটা কি আকারে পাওয়া যায়। আমার কোশ্চেনটা বুঝেন, এটা তো একটা রাসায়নিক পদার্থ, ঠিক আছে? এই রাসায়নিক কোন রাসায়নিক পদার্থ আপনার তরল আকারে পাওয়া যায়, কোন রাসায়নিক পদার্থ পাউডার ফর্মে পাওয়া যায়, কোন রাসায়নিক পদার্থ কঠিন পদার্থ আকারে পাওয়া যায়। তো আমার কোশ্চেনটা হচ্ছে যে এই যে আমি যে সোডিয়াম এসিটেট বলছি, তার সংকেতটা কি বলছি? CH3COONA। এইটা আমি কি আকারে পাই? পাউডার আকারে পাই, তরল আকারে পাই, কঠিন আকারে পাই, নাকি কোনোটাই আকারে পাই না? অ্যান্সার কি হবে? এটা দুদকে কোশ্চেনটা আসছিল। একটু সবাই কোশ্চেন করে বলেন তো, CH3COONA এটা আমরা বেসিক্যালি কি আকারে পাচ্ছি বলেন তো? অবশ্যই মাথা রাখবেন, এটা আমরা পাউডার ফর্মে পাচ্ছি। কি ফর্মে পাচ্ছি? পাউডার ফর্মে পাচ্ছি। আচ্ছা, এখন দেখেন এই কোশ্চেনটা থেকে আমাদের আরেকটা কোশ্চেন পরীক্ষার মধ্যে দিয়েছিল, এই যে সোডিয়াম এসিটেট কি হিসাবে ব্যবহার করা হয়, এটা কোনো একটা কোশ্চেন দিয়েছিল। এটা আমাদের কোশ্চেনটা দিয়েছিল, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কোশ্চেনটা দিয়েছিল যে সোডিয়াম এসিটেটটা কি হিসাবে আমরা, প্রত্যেকটা রাসায়নিক পদার্থের কিন্তু ব্যবহার আছে। তো এই সোডিয়াম এসিটেটটা আমাদের কি হিসাবে ব্যবহার হচ্ছে, কেউ বলতে পারবেন? অবশ্যই মাথা রাখবেন, সোডিয়াম এসিটেটটা আমাদের ফুড প্রিজারভেটিভ হিসাবে ব্যবহার হচ্ছে। কি হিসাবে ব্যবহার হচ্ছে? ফুড প্রিজারভেটিভ। ফুড প্রিজারভেটিভ কথাটার মানে হচ্ছে যে খাদ্য সংরক্ষক হিসাবে ব্যবহার হচ্ছে। পরীক্ষার মধ্যে কোশ্চেন যদি দেয় সোডিয়াম এসিটেটের ব্যবহার কি, অবশ্যই আনসার আমরা কোনটা দাগাবো বলেন তো? খাদ্য সংরক্ষক। তাহলে এই কোশ্চেনের সানে নজুল আমি একটু বলতেছি আপনাদের কাছে। সোডিয়াম এসিটেট যার সংকেতটা হলো CH3COONA, এটা আমি কি আকারে পাচ্ছি? পাউডার আকারে পাচ্ছি। এটা আমি কি হিসাবে ব্যবহার করছি? খাদ্য সংরক্ষক বা ফুড প্রিজারভেটিভ হিসাবে ব্যবহার করতেছি। ঠিক আছে, ওকে। এই কোশ্চেনটা সবাই ক্লিয়ার কিনা একটু কমেন্ট করবেন, একটু সবাই কমেন্ট করবেন। যারা এখন পর্যন্ত আমরা টাইমলাইনে ক্লাসে শেয়ার করি নাই, অতি দ্রুত আমরা টাইমলাইনে ক্লাসে শেয়ার করব এবং ফ্রেন্ডদেরকে মেনশন করব। ওকে, আমি দেখেন পরের কোশ্চেনে চলে আসতেছি। 3 নম্বর কোশ্চেনটা দেখেন, 3 নম্বর কোশ্চেনটা সবাই তো আমার সাথে অ্যান্সার করার চেষ্টা করবেন। দেখেন কোশ্চেনটা কি দেওয়া আছে, কোনটি জৈব অম্ল? খুবই গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন। কোশ্চেনটা কি দেওয়া আছে সবাই কোশ্চেনটাকে দেখেন। কোশ্চেনটা কি দেওয়া আছে, কোনটি জৈব অম্ল? কোনটি জৈব অম্ল? সবাই একটা কথা বলুন, কোনটি জৈব অম্ল? আচ্ছা, এর আগে আমাকে বুঝতে হবে যে জৈব অম্ল এই কথাটার মানে কি, মানে অর্গানিক অ্যাসিড। জৈব অম্ল মানে কি? অর্গানিক অ্যাসিড। এই কথাটার অর্থ কি? এই কথাটার অর্থ কি? দেখেন, জৈব অম্ল মানে হচ্ছে যে যে সমস্ত যৌগগুলো আপনার কার্বন ও হাইড্রোজেন দ্বারা তৈরি হয়। কি বললাম? যে সমস্ত যৌগগুলো কার্বন আর হাইড্রোজেন দ্বারা তৈরি হচ্ছে তাদেরকে আমি জৈব অম্ল বলি। এটা হলো বেসিক সূত্র, বুঝেন। জৈব অম্ল কাকে বলতেছি? যেগুলা হচ্ছে যে কার্বন আর হাইড্রোজেন। আচ্ছা, আমি একটু যদি সংকেতগুলো যদি বলি, দেখেন নাইট্রিক অ্যাসিডের সংকেত কি? সবাই খাতার মধ্যে লিখবেন বা কমেন্টে কমেন্ট করবেন। নাইট্রিক অ্যাসিডের সংকেত হলো HNO3। হাইড্রোক্লোরিক অ্যাসিডের সংকেত কি? HCl। ঠিক আছে। এসিটিক অ্যাসিডের সংকেত কি বলেন তো? এসিটিক অ্যাসিডের সংকেত হলো CH3
সি ডাবল ও এইচ, অ্যাসিটিক অ্যাসিডের সংকেত। সালফিউরিক অ্যাসিডের সংকেত কি বলেন তো? H2SO4। এটা কিসের সংকেত বলেন তো? সালফিউরিক অ্যাসিডের সংকেত। কারণ আমি এই সংকেতগুলা লেখার কারণটা হচ্ছে পরীক্ষার মধ্যে অনেক সময় কোশ্চেন দেয় নিচের কোনটি নাইট্রিক অ্যাসিড, পরীক্ষার মধ্যে কোশ্চেন দেয় সালফিউরিক অ্যাসিডের সংকেত কি। আচ্ছা, আমার কোশ্চেনটা কি দিছে? কোনটি জৈব অম্ল। তার মানে এই যে কম্পাউন্ড গুলার মধ্যে মাস্ট কার্বন থাকতে হবে, মাস্ট হাইড্রোজেন থাকতে হবে। এই জায়গায় কি কার্বন এবং হাইড্রোজেন আছে? না, তার মানে এটার অ্যান্সার হচ্ছে না। হাইড্রোক্লোরিক অ্যাসিড, এখানে ক্লোরিন আছে, হাইড্রোজেন আছে আর ক্লোরিন আছে, এখানে কি আমাদের কার্বন আছে? না, তার মানে এটার অ্যান্সার হচ্ছে না। সালফিউরিক অ্যাসিড H2SO4, এখানে হাইড্রোজেন আছে, কার্বন আছে, তার মানে হচ্ছে না। কিন্তু CH3COOH, আমার সূত্র মতে কার্বন আছে, আমার সূত্র মতে হাইড্রোজেন আছে। তাহলে আপনারাই সবাই কমেন্ট করে জানায় দেন তিনের অ্যান্সার কি হচ্ছে। দেখি গিয়ে কমেন্ট করতে পারেন, সবাই তো কমেন্ট করেন, বলেন তো তিনের অ্যান্সার কি হচ্ছে? তিনের অ্যান্সার কি হচ্ছে? অবশ্যই অ্যান্সার হচ্ছে অ্যাসিটিক অ্যাসিড। কি বলতেছি বলেন তো? অ্যাসিটিক অ্যাসিড। কি বলতেছি? অ্যাসিটিক অ্যাসিড। আচ্ছা, আপনাদের কাছে আরেকটা আমি কোশ্চেন করব, ঠিক আছে? সেটা হচ্ছে যে অ্যাসিটিক অ্যাসিড কি নামে পরিচিত? দেখি গিয়ে কমেন্ট করতে পারেন, বলেন তো। এই যে অ্যাসিটিক অ্যাসিডটা, কোশ্চেনটা হলো যে অ্যাসিটিক অ্যাসিড, কোশ্চেনটা সবাই লেখেন, অ্যাসিটিক অ্যাসিড, অ্যাসিটিক অ্যাসিড, অ্যাসিটিক অ্যাসিড বাণিজ্যিকভাবে, অ্যাসিটিক অ্যাসিড বাণিজ্যিকভাবে, হ্যাঁ, অ্যাসিটিক অ্যাসিড বাণিজ্যিকভাবে কি নামে পরিচিত? আমি সবার কাছ থেকে একটু অ্যান্সার জানতে চাচ্ছি, দেখি আপনারা পারেন কিনা। কারণ এই কোশ্চেনটা সমবায় অধিদপ্তরে দিয়েছিল, দুদকে দিয়েছিল, এনএসআইতে দিয়েছিল এবং আমাদের ডিজিজেতে কোশ্চেনে দিয়েছে। অ্যাসিটিক অ্যাসিড বাণিজ্যিকভাবে কি নামে পরিচিত? দেখি গিয়ে কমেন্ট করতে পারেন কিনা, দেখি দেখি। অ্যাসিটিক অ্যাসিড বাণিজ্যিকভাবে কি নামে পরিচিত? অ্যাসিটিক অ্যাসিড বাণিজ্যিকভাবে, মানে অ্যাসিটিক অ্যাসিড তো এটা হলো কেমিক্যাল নেম, কিন্তু প্রত্যেকটা জিনিসের একটা ট্রেড নেম আছে, বাণিজ্যিক নাম আছে। এটা বাণিজ্যিক নামটা কি বলেন? এসকে রিফাত বলেছে ভিনেগার, ধন্যবাদ। শান্তা শ্রাবণী বলেছে ভিনেগার, সিনথিয়া ইসলাম সুরভি বলেছে ভিনেগার। সবার কাছ থেকে অ্যান্সার যাচ্ছি। দেখেন, হ্যাঁ, অ্যাসিটিক অ্যাসিড বেসিক্যালি কি নামে পরিচিত বলেন তো? সেটা কিন্তু অবশ্যই মাথায় রাখবেন, ভিনেগার নামে পরিচিত। ওকে, আচ্ছা, তিনটা কোশ্চেন অলরেডি আমাদের হয়ে গেল। এরপরে আমি 4 নম্বর কোশ্চেনে আসতেছি, সবাই একটু আমরা অ্যান্সার করবো। দেখেন, 4 নম্বর কোশ্চেনটা দেওয়া আছে, দুধে কোন ধরনের অ্যাসিড থাকে? খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন, মানে মিল্কে, দুধের ভিতরে আমরা কোন ধরনের অ্যাসিড পাচ্ছি সেটা আমাদের পরীক্ষার মধ্যে কোশ্চেন দেয়। এখানে 4টা কিন্তু আমাদের অপশন আছে। দেখেন, অলরেডি অনেকে অ্যান্সার করতেছি আমরা, নুসরাত জাহান, সঞ্জতি দাস, খুব সুন্দর। ওকে ওকে, খুব সুন্দর। ওকে, এখন দেখেন কোশ্চেনটা কি দিয়েছে? দুধ, দ্যাট মিনস মিল্ক। এই দুধে আসলে আমাদের কোন ধরনের অ্যাসিড থাকে? এখানে 4টা অপশন আমাদের আছে, সাইট্রিক অ্যাসিড, ল্যাকটিক অ্যাসিড, নাকি সাইট্রিক ও ল্যাকট্রিক অ্যাসিড, নাকি কোনো অ্যাসিড নয়। তাহলে ঘ অপশনটা কিন্তু সবার ফার্স্টে হলো, বাদ যাচ্ছে। আচ্ছা, আমাকে আগে বুঝতে হবে, সবাই তো কমেন্ট করেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম খাদিজা আক্তার। আচ্ছা, এখন দেখেন সাইট্রিক অ্যাসিড আমরা কোথায় কোথায় পাচ্ছি সেটা আমাকে একটু জানতে হবে। বলেন, সাইট্রিক অ্যাসিড আমরা কোথায় পাই? দেখেন, সাইট্রিক অ্যাসিড আমরা আঙ্গুরে পাই। সাইট্রিক অ্যাসিড কোথায় পাই? আঙ্গুরে পাই। সাইট্রিক অ্যাসিড আমরা কোথায় পাই? কমলায় পাই। সাইট্রিক অ্যাসিড আমরা কোথায় পাই? লেবুয়ে পাই। ঠিক আছে, পরীক্ষার মধ্যে কিন্তু দেয় সাইট্রিক অ্যাসিড কোথায় পাওয়া যায়। আঙ্গুরে কোন অ্যাসিড বিদ্যমান? সবাই একটা কমেন্ট করবেন, সাইট্রিক অ্যাসিড। কমলাতে কোন অ্যাসিড বিদ্যমান? সাইট্রিক অ্যাসিড। লেবুতে কোন অ্যাসিড বিদ্যমান? সাইট্রিক অ্যাসিড। আচ্ছা, ভালো কথা। এখন দেখেন, যেটা কথাটা হচ্ছে যে তার মানে কি সাইট্রিক অ্যাসিড অ্যান্সার হবে না, সাইট্রিক ও ল্যাকটিক অ্যাসিড এটার অ্যান্সারও হবে না। তার মানে দুধে কোন ধরনের অ্যাসিড থাকে? অবশ্যই অ্যান্সার কি হবে বলেন তো? দুধে যে অ্যাসিডটা থাকতেছে সেই অ্যাসিডটার নাম কি দিচ্ছে বলেন তো? ল্যাকটিক অ্যাসিড। দুধে কোন অ্যাসিড থাকতেছে বলেন তো? ল্যাকটিক অ্যাসিড। আচ্ছা, এখন দেখেন আমি একটু আপনাদের সামনে এই টাইপের থেকে কি ধরনের কোশ্চেন বিগত বছরগুলোতে আসছিল আমি সেটা নিয়ে একটু কথা বলবো। আচ্ছা, প্রথম কোশ্চেন আপনাদের কাছে হলো যে কোশ্চেনটা আমাদের সমবায় অধিদপ্তরে দিয়েছিল, স্বরাষ্ট্র মন্ত্রণালয় 2022-এ কোশ্চেনটা দিয়েছিল। কোশ্চেনটা এরকম ছিল যে সাইট্রিক অ্যাসিডের সংকেত কি? আচ্ছা, আমি কোশ্চেনটা লিখতেছি, সবাই একটু কমেন্ট করার চেষ্টা করবে। আমি কিন্তু একটা কোশ্চেন পড়তে গেলে একেবারে আদপান্তর সব শেষ করে সারি। দেখেন, সাইট্রিক অ্যাসিড এর
সাইট্রিক অ্যাসিডের সংকেত কি? সবাই একটু মেহরবানি করে কমেন্ট করবেন। এই কোশ্চেনটা কিন্তু অনেক কয়টা আমাদের নন ক্যাডার জবে আসছিল। বলেন তো সাইট্রিক অ্যাসিডের সংকেত কি? আমি সবার কাছ থেকে একটু কমেন্ট জানতে চাচ্ছি। বলেন সাইট্রিক অ্যাসিডের সংকেত কি? দেখি কে কমেন্ট করতে পারেন। দেখেন, আচ্ছা আমি বলে দিচ্ছি। দেখেন, একটা জিনিস আজকে থেকে মাথায় রাখবেন, সাইট্রিক অ্যাসিড হোক, ল্যাকটিক অ্যাসিড হোক, ম্যালিক অ্যাসিড হোক না কেন, যে অ্যাসিডে থাক না কেন, সেখানে আপনার তিনটা জিনিস থাকবে। কি কি থাকবে বলেন তো? কার্বন থাকবে, হাইড্রোজেন থাকবে এবং অক্সিজেন থাকবে। ঠিক আছে? আচ্ছা, সাইট্রিক অ্যাসিড, সাইট্রিক অ্যাসিডের সংকেতটা কি? সাইট্রিক অ্যাসিডের সংকেতটা হলো C6H8O7। সবাই একটু খাতার মধ্যে লিখবেন। সাইট্রিক অ্যাসিডের সংকেতটা কি বলছি বলেন তো? C6H8O7। এই কোশ্চেনটা নন ক্যাডার জবে অনেকবার আমাদের পরীক্ষার মধ্যে আসছিল। সাইট্রিক অ্যাসিডের সংকেত কি? সাইট্রিক অ্যাসিডের সংকেত C6H8O7। আচ্ছা, এটা নিয়ে একটু আলোচনা করলাম। এই কোশ্চেন রিলেটেড আমি আরেকটা কথা বলবো। দেখেন, আমরা কিন্তু জানি ভিটামিন সি, নাম শুনছেন না সবাই? ভিটামিন সি, ঠিক আছে, একটা কিন্তু বাংলাদেশের পেট্রোলিয়াম মানে মেরিলের একটা কিন্তু অ্যাড ছিল, বলতো না পকেটে কি ভিটামিন সি, পড়ছেন তো? পকেট ভিটামিন সি। আচ্ছা যাই হোক, এখন কোশ্চেনটা দেখেন, ভিটামিন সি। আচ্ছা, কেউ কি বলতে পারবেন ভিটামিন সি এর রাসায়নিক নাম কি? আমি সবার কাছ থেকে একটু কমেন্ট জানতে চাই। বলেন তো, আমি কোশ্চেনটা লিখে দিচ্ছি। কোশ্চেনটা হলো যে ভিটামিন সি এর রাসায়নিক নাম কি? সবাই একটু কমেন্ট করেন। এটা কোশ্চেনটা কিন্তু অনেকবার আমাদের পরীক্ষার মধ্যে আসছিল। দেখি কে কমেন্ট করতে পারেন। বলেন ভিটামিন সি এর রাসায়নিক নাম কি? পরীক্ষার মধ্যে দেয় কিন্তু। বলেন 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 বলেন, সবাই কমেন্ট করেন দেখি। হ্যাঁ, সবাই কমেন্ট করেন। যারা এখন পর্যন্ত ফ্রেন্ড রেখে মেনশন করে না, সবাই আমার ফ্রেন্ড রেখে মেনশন করবো। সবাই অ্যান্সার দিব। বলেন ভিটামিন সি এর রাসায়নিক নাম কি? দেখি কে কমেন্ট করতে পারেন। বলেন ভিটামিন সি এর রাসায়নিক নাম কি? বলেন। আচ্ছা, আমি বলি হ্যাঁ, ধন্যবাদ সাবরিনা মমতাজ সুধা। ভিটামিন সি এর রাসায়নিক নাম হচ্ছে অ্যাসকর্বিক অ্যাসিড। সবাই একটু খাতার মধ্যে লিখবেন, কমেন্ট দিবেন, কারণ কি মুখস্থ করেন পড়াগুলো, ক্লাসে পড়া মুখ। দেখেন কি বলছি, ভিটামিন সি এর রাসায়নিক নাম কি বলছি? বলেন সবাই অ্যাসকর্বিক অ্যাসিড। ধন্যবাদ সঞ্জিতা দাসকে। সবাই একটু কমেন্ট করুন, ভিটামিন সি এর রাসায়নিক নাম কি বলছি? অ্যাসকর্বিক অ্যাসিড। আচ্ছা, আরেকটা কোশ্চেন পরীক্ষার মধ্যে দিয়েছিল, অ্যাসকর্বিক অ্যাসিডের সংকেত কি? এর আগে কিন্তু আমি আপনাদের সাইট্রিক অ্যাসিডের সংকেতটা শিখাইছিলাম, কারণ পরীক্ষার মধ্যে আমাদের আসছিল। এই কোশ্চেনটা কিন্তু পরীক্ষার মধ্যে আসে। ভিটামিন সি এর রাসায়নিক নাম কি? ভিটামিন সি এর রাসায়নিক নাম হচ্ছে অ্যাসকর্বিক অ্যাসিড। এই কোশ্চেনটা পরীক্ষার মধ্যে দেয়। অ্যাসকর্বিক অ্যাসিডের রাসায়নিক ফর্মুলাটা কি বা রাসায়নিক সংকেতটা কি? বলেন অ্যাসকর্বিক অ্যাসিডের রাসায়নিক, এখানে কিন্তু কি থাকবে? কার্বন থাকবে, তারপর কি থাকবে বলেন তো? হাইড্রোজেন থাকতেছে, তারপর কি থাকতেছে? অক্সিজেন থাকতেছে। দেখেন সাইট্রিক অ্যাসিডের সংকেতটা আমাদের কি ছিল? C6H8O7। এটা কিসের সংকেত ছিল? সাইট্রিক অ্যাসিডের সংকেত। আর অ্যাসকর্বিক অ্যাসিডের সংকেতটা কি হবে বলেন তো? C6H8O6। ঠিক আছে, তাহলে পরীক্ষার মধ্যে যদি কোশ্চেন দেয় ভিটামিন সি এর রাসায়নিক নাম হলো অ্যাসকর্বিক অ্যাসিড, অ্যাসকর্বিক অ্যাসিডের সংকেতটা কি বলেন তো? C6H8O6। সবাই একটু কমেন্টে জানাই দেই, খাতার মধ্যে লিখি ভিটামিন সি এর রাসায়নিক নামটা কি বলছি বলেন তো? C6H8O6। আচ্ছা, একটু আমাদের আলোচনা গেল। এই টাইপের এই কোশ্চেন রিলেটেড কিছু কোশ্চেন আছে যেগুলো আমাদের পরীক্ষার মধ্যে দেয়। দেখেন, আচ্ছা বলেন তো আমাদের সর্বমোট কয়টা ভিটামিন আছে? একটু সবাই কমেন্ট করবেন। বলেন তো সর্বমোট, সবাই একটু কমেন্ট করেন তো সর্বমোট। এই কোশ্চেনটা কিন্তু পরীক্ষার মধ্যে দিয়েছিল। সর্বমোট কতটি ভিটামিন আছে? সর্বমোট কতটি ভিটামিন আছে? সবাই একটু কমেন্ট করবেন। বলেন সর্বমোট কতটি ভিটামিন আছে? বলেন, কোশ্চেনটা কিন্তু দিয়েছিল সর্বমোট কতটি ভিটামিন আছে। সবাই একটু কথা বলেন। সর্বমোট অবশ্যই মাথায় রাখবেন আমাদের কি আছে বলেন তো? ভিটামিন এ আছে, ভালো কথা। ভিটামিন কি আছে বলেন তো? বি কমপ্লেক্স আছে, ভিটামিন এ আছে, ভিটামিন বি কমপ্লেক্স আছে, তারপর কি আছে? ভিটামিন সি আছে, ভিটামিন কি আছে বলেন তো? ডি আছে, ভিটামিন কি আছে বলেন তো? ই আছে, এবং কি আছে বলেন তো? ভিটামিন হচ্ছে কে আছে। ঠিক আছে, এখন আপনারা কিন্তু একটা কথা কিন্তু জানেন, আপনারা
একটা কথা কিন্তু জানেন, ভিটামিন কিন্তু দুই প্রকার ভাই, একটা হলো চর্বিতে দ্রবণীয় ভিটামিন আর একটা হচ্ছে পানিতে দ্রবণীয় ভিটামিন। আমি আবার বলতেছি রিপিটটা, ভিটামিন কিন্তু দুই ধরনের, একটা চর্বিতে দ্রবণীয়, একটা পানিতে দ্রবণীয়। চর্বিতে দ্রবণীয় ভিটামিন কয়টা? কোশ্চেনটা কোথায় আসছিল? দুদকে আসছিল, সোনালী ব্যাংকে আসছিল। কোশ্চেনটা কি বলতেছি, চর্বিতে দ্রবণীয় ভিটামিন কয়টা? সবার কাছ থেকে আনসার আছে, বলেন চর্বিতে দ্রবণীয় ভিটামিন কয়টা? আমি বলতেছি চর্বিতে দ্রবণীয় ভিটামিন হলো চারটা। কি কি? ভিটামিন এ, ভিটামিন ডি, ভিটামিন ই, ভিটামিন কে। মনে রাখার সূত্রটা হলো অ্যাডেক, ADEK, অ্যাডেক। এটা হলো চর্বিতে দ্রবণীয় ভিটামিন। তার মানে কি দেখেন, ভিটামিন এ, ভিটামিন ডি, ভিটামিন ই, ভিটামিন কে এরা সবসময় চর্বিতে দ্রবণীয় হয়, তারা কখনো পানিতে দ্রবণীয় হয় না। এই টাইপের কোশ্চেন গুলা কিন্তু বিজ্ঞানের রসায়ন রিলেটেড টাইপের কোশ্চেন গুলো পরীক্ষার মধ্যে দেয়। পরীক্ষার মধ্যে কোশ্চেন দেয় নিচের কোনটি চর্বিতে দ্রবণীয় ভিটামিন নয়, বা পরীক্ষা দেয় নিচের কোনটি চর্বিতে দ্রবণীয় ভিটামিন। আমি বলতেছি চর্বিতে দ্রবণীয় ভিটামিন কি বলছে? ভিটামিন এ, ভিটামিন ডি, ভিটামিন ই আর ভিটামিন কে, অ্যাডেক। আর পানিতে দ্রবণীয় ভিটামিন হচ্ছে আমাদের দুইটা। কি কি? ভিটামিন বি কমপ্লেক্স আর ভিটামিন সি। আমি বলতেছি পানিতে দ্রবণীয় ভিটামিন কয়টা বলেন তো? পানিতে দ্রবণীয় ভিটামিন কয়টা? সবাই একটু কমেন্ট করে বলেন, বলেন পানিতে দ্রবণীয় ভিটামিন কয়টা? দুইটা। কি কি? ভিটামিন বি কমপ্লেক্স আর কি? ভিটামিন সি। কেমনে মনে রাখবো? আমরা যখন ট্যাং খাই, ভাই ট্যাংয়ের ভিতরে লেখা থাকে না ভিটামিন সি? ট্যাং যদি পানিতে না গুলতো ট্যাং কি খাইতে পারতাম না। ভিটামিন বি কমপ্লেক্স আর ভিটামিন সি এরা হচ্ছে কিসে দ্রবণীয় বলেন তো? পানিতে দ্রবণীয়। ওকে, এখন দেখেন কোশ্চেন বুঝেন, এখান থেকে আরেক টাইপের কোশ্চেন দেয়। আমি কিন্তু বারবার বলতেছি আজকের এই ক্লাসটা রসায়নের যে রস, সে রস আমি আপনাদের একেবারে দিয়ে দিব, ছেড়ে দিব রসায়নের রস, কোনো সমস্যা নেই। না আপনাদের ক্লাসে থাকতে হবে, আপনাদের ক্লাসে কি করতে হবে বলতো? নোট করতে হবে। দেখেন আমি কিন্তু এই টাইপের একটা কোশ্চেন পরীক্ষার মধ্যে দিয়েছিল যে আমি বলছিলাম যে ভিটামিন সি এর রাসায়নিক নাম কি। আচ্ছা ভালো কথা, পরীক্ষার মধ্যে কিন্তু আরেকটা কোশ্চেন দেয়। দেখেন কোশ্চেনটা দেয় যে বলেন তো ভিটামিন এ এর রাসায়নিক নাম কি? কে বলতে পারবেন? সবাই একটা কমেন্ট করবেন। এই কোশ্চেনটা কিন্তু আমাদের পরীক্ষার মধ্যে দিয়েছিল, ভিটামিন এ এর রাসায়নিক নাম কি? খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন। আমি বলতেছি ভিটামিন এ এর রাসায়নিক নাম কি? সবাই একটা কথা বলবেন, ভিটামিন এ এর রাসায়নিক নাম কি? আমার পরীক্ষার মধ্যে কোশ্চেন দেয় যে ভিটামিন ই এর রাসায়নিক নাম কি? দুইটা কোশ্চেন কিন্তু আমাদের নন ক্যাডার জবে কিন্তু অনেকবার আসছিল। ভিটামিন এ এর রাসায়নিক নাম কি? আমি কিন্তু আপনাদের শিখেছি ভাই, ভিটামিন সি এর রাসায়নিক নামটা কি ছিল? অ্যাসকর্বিক অ্যাসিড। পরীক্ষার মধ্যে দেয় ভিটামিন এ এর রাসায়নিক নাম কি? পরীক্ষার মধ্যে দেয় ভিটামিন ই এর রাসায়নিক নাম কি? সবাই কথা বলে বলেন ভিটামিন এ এর রাসায়নিক নাম কি? সবাই একটু খাতার মধ্যে লিখবেন, কমেন্টে জানাই দিবেন। কি বলতেছি দেখেন, রেটিনল। ভিটামিন এ এর রাসায়নিক নাম কি বলছি বলেন তো? রেটিনল। সবাই কথা বলেন, ভিটামিন এ এর রাসায়নিক নামটা কি বলছে বলেন তো? রেটিনল। কি বললাম? রেটিনল। আর ভিটামিন হচ্ছে যে ভিটামিন ই এর রাসায়নিক নাম কি বলছি বলেন তো? টোকোফেরল। কি বলছি? টোকোফেরল। পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ জিনিস, আমি আপনাদেরকে মুখস্থ করে দিচ্ছি। এই তিনটার বাইরে ভাই কোনোদিন কোনো নন ক্যাডার কোশ্চেন আসে, এটা আমার চ্যালেঞ্জ। আমি বলতেছি ভিটামিন সি এর রাসায়নিক নাম হলো অ্যাসকর্বিক অ্যাসিড, ভিটামিন এ এর রাসায়নিক নাম হচ্ছে রেটিনল, এবং ভিটামিন ই এর রাসায়নিক নাম হচ্ছে টোকোফেরল। ঠিক আছে? কি বলছি? টোকোফেরল। ঠিক আছে? ওকে, সবাই ক্লিয়ার কিনা একটু কথা বলবেন, সবাই ক্লিয়ার কিনা একটু কথা বলবেন। এখন দেখেন আমি বলতেছি এই যে দেখেন ল্যাকটিক অ্যাসিড আছে, এখান থেকে কিন্তু আরেকটা কোশ্চেন কিন্তু পরীক্ষার মধ্যে দেয়। দেখেন অলরেডি কিন্তু আমি অ্যান্সার দিয়ে দিচ্ছি আপনাদের, কিন্তু এই টাইপের অনেক কোশ্চেন কিন্তু আমাদের পরীক্ষার মধ্যে আসছে। দেখেন পরীক্ষার মধ্যে এই কোশ্চেনটা কিন্তু আমাদের আসছে, সেটা হচ্ছে যে ল্যাকটিক অ্যাসিডের সংকেত কি? সবাই একটু কথা বলবেন। আমার কোশ্চেনটা হলো যে আমি আপনাদের সাইট্রিক অ্যাসিডের সংকেত শিখেছি, এখন আমি আপনাদেরকে শিখাবো ল্যাকটিক অ্যাসিডের সংকেত। যদি প্রশ্ন করেন স্যার কোথায় আসছিল, এটা হচ্ছে যে আমাদের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আসছিল 2018-তে, শ্রম অধিদপ্তরে 2022-এ আসছিল। কোশ্চেন হচ্ছে ল্যাকটিক অ্যাসিডের সংকেত কি? একটু সবাই কথা বলেন ল্যাকটিক অ্যাসিডের সংকেত কি? আমি লিখে দিই। আমি কিন্তু বারবার বলছি যে কোনো অ্যাসিড থাকা মানে হলো কার্বন থাকা, হাইড্রোজেন থাকা এবং কি থাকা বলেন তো ভাই? অক্সিজেন থাকা। এই যে ল্যাকটিক অ্যাসিডের সংকেত হলো C3
H6O3 এটা কিসের সংকেত বলেন তো? ল্যাকটিক অ্যাসিডের সংকেত। সবাই একটু কমেন্ট বক্সে জানিয়ে দিই ল্যাকটিক অ্যাসিডের সংকেত কি বলেন তো? ল্যাকটিক অ্যাসিডের সংকেত কি বলছি বলেন তো? C3H6O3। এই কোশ্চেনটা কোথায় আসছিল? সমবায় অধিদপ্তরে 2022-এ আসছিল, NSI তে 2018-তে আসছিল। ঠিক আছে, ওকে। কোশ্চেন গুলো পরীক্ষার মধ্যে অনেক বেশি গুরুত্বপূর্ণ। কি বলছে? ল্যাকটিক অ্যাসিডের সংকেত কি? C3H6O3। ক্লিয়ার কেন করা? 4 নম্বর কোশ্চেনটা সবাই একজন কোশ্চেন করেছেন যে ভিটামিন বি এর রাসায়নিক নাম কি? আমি একটু বলে দিচ্ছি আপনাদেরকে, জাহাঙ্গীর আলম। দেখেন, কোন কিছু নামের শেষে কিন্তু কমপ্লেক্স কথাটা কিন্তু উল্লেখ নাই। ভিটামিন বি এর নামের শেষে কিন্তু কমপ্লেক্স কথাটা উল্লেখ আছে। কারণ কি জানেন? কারণ হচ্ছে ভিটামিন B1 আছে, B2 আছে, B3 আছে, B5 আছে, B6 আছে, B9 আছে, B12 আছে। এর মধ্যে আরেকটু জিনিস মাথায় রাখবেন, পরীক্ষার মধ্যে এই কোশ্চেনটা একবার দিয়েছিল, সেটা হচ্ছে ব্যাংকের একটা জবে, ভিটামিন B3 এর রাসায়নিক নাম কি? আমি আবার বলতেছি, ভিটামিন B3 এর রাসায়নিক নাম কি? ভিটামিন B3 এর রাসায়নিক নাম হচ্ছে নায়াসিনামাইড। কি বলতেছি বলেন তো? নায়াসিনামাইড। দেখবেন বিভিন্ন যারা কসমেটিক্স পণ্য ব্যবহার করেন, ফেস ওয়াশে কিন্তু লেখা থাকে নায়াসিনামাইড সমৃদ্ধ লেখা থাকে। যারা মেয়েরা বিশেষ করে ত্বকের পরিচর্যা করতে অনেকে আসে, জানি মেয়েরা ক্লাস করতেছেন আপনারা, যারা ত্বকের পরিচর্যা করেন, সুন্দর করে ফেস ওয়াশ করে সাজুগুজু করেন, সুন্দর করে ফেস ওয়াশের গায়ে লেখা থাকে নায়াসিনামাইড সমৃদ্ধ ফেস ওয়াশ। কোশ্চেনটা হচ্ছে যে ভাইয়া এই নায়াসিনামাইডটা কি? এই নায়াসিনামাইড হচ্ছে ভিটামিন B3। এই ভিটামিন B3 এর রাসায়নিক নাম হচ্ছে নায়াসিনামাইড। ক্লিয়ার? ভিটামিন B3 এর রাসায়নিক নাম হচ্ছে নায়াসিনামাইড। ওকে, এই কোশ্চেনটা সবাই ক্লিয়ার কিনা? 4 নম্বর কোশ্চেন সবাই ক্লিয়ার কিনা? এবং এই রিলেটেড কোশ্চেন যে কোনো কোশ্চেন আসলে আমরা পারবো কিনা সবাই একটু আমরা কথা বলবো। এবং যারা এখন পর্যন্ত কি করি নাই, টাইমলাইনে ক্লাসটা শেয়ার করি নাই, সবাই দ্রুত টাইমলাইনে ক্লাসটা শেয়ার করব। এবং দেখি আমার সামনে বেশি না, মাত্র 10 জন করে ফ্রেন্ড রেখে মেনশন করবো। আজকে সর্বোচ্চ মেনশনকারী, সর্বোচ্চ শেয়ারকারী, সর্বোচ্চ উত্তর দানকারী কিন্তু একেবারে নাসির স্যারের বই পেয়ে যাবেন। ঠিক আছে, ওকে। সবাই আমরা কমেন্ট করবো, এটা বুঝতে পেরেছি না? সবাই কথা বলবো। ওকে, অলরেডি অনেকে অ্যান্সার করতেছি। আচ্ছা, এখন দেখেন কে কে অ্যান্সার করতে যাচ্ছি যে ওকে, শোভা খাতুন আলহামদুলিল্লাহ ক্লিয়ার, ল্যাকটিক অ্যাসিড ওকে, মিথিমনি ওকে। শেয়ার করি, সবাই শেয়ার করে সবাই নাম লিখি। এখন দেখেন পরের কোশ্চেন আমি চলে আসতেছি, 5 নম্বর কোশ্চেন। দেখেন কোশ্চেনটা ভাই কি দেওয়া আছে? কোন কোন স্থানে সলিড ফিনাইল ব্যবহার করা হয়? খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন। কোন স্থানে সলিড ফিনাইল ব্যবহার? এখন দেখেন এই কোশ্চেনটা জানার আগে আমাকে দুটা জিনিস কিন্তু পরীক্ষার মধ্যে জানতে হবে। ফিনাইলের সংকেত কি, আর হচ্ছে ভাই ফেনলের সংকেত কি? ফিনাইলের সংকেত কি আর হচ্ছে ফেনলের সংকেত কি? দুইটা কিন্তু সেম জিনিস, বাট আমরা পরীক্ষার মধ্যে ভুল করি। একটা হলো ফিনাইল, একটা ফেনল। দেখেন ফিনাইলের সংকেতটা হচ্ছে, সবাই খাতার মধ্যে লিখবেন, কমেন্ট করে জানাবেন, C6H5। এটা হচ্ছে আমাদের ফিনাইলের সংকেত। এটা কিসের সংকেত? ফিনাইলের সংকেত। C6H5 হলো ফিনাইলের সংকেত। আচ্ছা, আর ফেনলের সংকেত কি? দেখেন ফেনলের সংকেত হলো বেনজিন দিয়ে OH। এটা হচ্ছে আমাদের ফেনলের সংকেত, যাকে আমরা যদি ফিগার বাদ দিয়ে আঁকি কি হবে? C6H5OH। এটা কিসের সংকেত বলছে? ফেনলের সংকেত। দুটা জিনিস কিন্তু ভাই ভুল করা যাবে না। ফিনাইলের সংকেত একটা, ফেনলের সংকেত আরেকটা। আমি মুখস্থ করে দিচ্ছি, ফিনাইলের সংকেত C6H5 আর ফেনলের সংকেত C6H5OH। ওকে, এখন কোশ্চেনটা হচ্ছে যে কোন স্থানে সলিড ফিনাইল ব্যবহার করা হয়? এই ফিনাইলের খুবই গুরুত্বপূর্ণ একটা কাজ হলো সে জীবাণুটাকে মেরে ফেলে। কি বললাম? জীবাণুটাকে সে মেরে ফেলে। আচ্ছা, সে গোসলখানায় ব্যবহার করা হয় না, পুকুরেও ব্যবহার করা হয় না, নালাও ব্যবহার করা হয় না। তাহলে কোন স্থানে সলিড ফিনাইল, যেখানে আমাদের জীবাণু থাকতেছে, সেখানে আমরা কি করতেছি? সলিড ফিনাইল ইউজ করি। যেমন দেখবেন যে পাবলিক টয়লেট যেখানে আছে সেখানে কিন্তু আমাদের বিভিন্ন ধরনের ফিনাইল ইউজ করা হয়। ঠিক আছে, তার মানে কি প্রসাবখানা পায়খানাখানায় আমরা কি করি? সলিড ফিনাইলটা ব্যবহার করি। ওকে, 5 নম্বর কোশ্চেন অলরেডি আমাদের চলে গেল। এরপরে আমি 6 নম্বর কোশ্চেন চলে আসতেছি। সবাই একটু কোশ্চেন বুঝবেন। কোশ্চেনটা ভাই কি দেওয়া আছে? ম্যালিক অ্যাসিড কোথায় পাওয়া যায়? সবাই একটু কথা বলি, বলেন
ওকে, সবাই একটু কথা বলি, যারা এখন পর্যন্ত ফ্রেন্ডে মেনশন করে সবাই দ্রুত ফ্রেন্ডে কি করব, মেনশন করব। দেখেন কোশ্চেনটা দেখো, পরে কোশ্চেনে কি দেওয়া আছে দেখেন, ম্যালিক অ্যাসিড কোথায় পাওয়া যায়। আচ্ছা, এর আগে আমাকে একটু অ্যান্সার করবেন তো, সেটা হচ্ছে বলেন তো মানুষের মানুষের পেশিতে মানুষের পেশিতে কোন অ্যাসিড থাকে? একটু সবাই কথা বলবেন। মানুষের পেশিতে কোন অ্যাসিড থাকে? কোশ্চেনটা কিন্তু আমাদের ডিজিডিএ তে কোশ্চেনটা আমাদের দিয়েছে, ডাইরেক্টর জেনারেল ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশনে 2018-তে কোশ্চেনটা দিয়েছিল, 2023-এ কোশ্চেনটা আমাদের দিয়েছিল। সবাইটা বললাম মানুষের পেশিতে, মানে মানুষের যে মাসেল যে আছে, এই মাসেলে আমাদের কোন অ্যাসিড থাকে? দেখি গিয়ে কমেন্ট করতে পারেন, বলেন মানুষের মাংসপেশিতে কোন অ্যাসিড থাকে? আমি সবার কাছ থেকে একটু কমেন্ট জানতে চাচ্ছি, বলেন মানুষের মাংসপেশিতে কোন অ্যাসিড থাকে? দেখি গিয়ে কমেন্ট করতে পারবেন কিনা, বলেন বলেন বলেন, সবাই কমেন্ট করেন, বলেন। আমি বলে দিই, দেখেন মানুষের মাংসপেশিতে যে অ্যাসিডটা থাকতেছে, সেই অ্যাসিডটার নাম হচ্ছে ল্যাকটিক অ্যাসিড। সবাই একটু মুখস্থ করি, বলেন তো মানুষের মাংসপেশিতে কি অ্যাসিড থাকতেছে? মানুষের মাংসপেশিতে থাকতেছে হলো ল্যাকটিক অ্যাসিড। আমি আবার বলতেছি, মানুষের মাংসপেশিতে কোন অ্যাসিড থাকতেছে? বলেন তো ল্যাকটিক অ্যাসিড। খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন। আমাদের যে মাসেলটা আছে না, এই মাসেলের ভিতর ল্যাকটিক অ্যাসিড থাকে। যখন দেখবেন যে আমরা যখন ব্যায়াম করি বা হাঁটাহাঁটি করি, খেলাধুলা করি, ল্যাকটিক অ্যাসিডের প্রচুর পরিমাণে কি হচ্ছে, আমাদের উৎপন্ন হচ্ছে। তো পরীক্ষার মধ্যে যে কোশ্চেন দেয় মানুষের পেশিতে কোন অ্যাসিড থাকতেছে, অবশ্যই আনসার কি হবে? ল্যাকটিক অ্যাসিড। ওকে, এখন এই জায়গায় কোশ্চেনে কি দেওয়া আছে, ম্যালিক অ্যাসিড কোথায় পাওয়া যাচ্ছে। আচ্ছা, আমি যদি আপনাদের সামনে যদি বিশ্লেষণ করি, আমলকিতে আমি কি পাই? দেখেন আমলকিতে আমি কি পাচ্ছি? আমলকিতে আমি পাচ্ছি হলো ভাই ভিটামিন সি পাচ্ছি, তাই না? আমলকিতে কি পাচ্ছি? সবাই কথা বলি, আমলকিতে পাচ্ছি হলো ভিটামিন সি। তারপর দেখেন আঙ্গুরে এবং কমলায় এই জায়গায় আমি কি পাচ্ছি বলেন তো? সাইট্রিক অ্যাসিড পাচ্ছি। কি পাচ্ছি বলেন তো? সাইট্রিক অ্যাসিড পাই, ঠিক আছে। তারপর দেখেন কমলা লেবু, এই জায়গায় আমরা ভিটামিন সি পাই। কিন্তু দেখেন টমেটো, আপেল, আনারস, কি বললাম? টমেটো, তারপর হচ্ছে টমেটো, আপেল, আনারস, তিনটা জায়গায় টমেটো, আপেল, আনারস, এই তিনটা জায়গায় আমরা যে অ্যাসিড পাবো, সে অ্যাসিডটার নাম হচ্ছে আমাদের ম্যালিক অ্যাসিড। খুবই গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন। আমি কিন্তু সব এক্সাম্পল একসাথে আমি আপনাদের দিয়ে দিচ্ছি। আমি আবার বলতেছি, দেখেন সবাই কথা বলেন তো ভাই, আমলকিতে কি অ্যাসিড থাকতেছে? ভিটামিন সি থাকতেছে। যদি পরীক্ষার মধ্যে কোশ্চেন দেয় টমেটোতে কি অ্যাসিড থাকে, অ্যান্সার কি হবে? ম্যালিক অ্যাসিড। আপেলে কি অ্যাসিড থাকতেছে? ম্যালিক অ্যাসিড। আনারসে কি অ্যাসিড থাকতেছে? ম্যালিক অ্যাসিড থাকতেছে। তার মানে কি দাঁড়াচ্ছে? টমেটোতে, আপেলে এবং আনারসে কোন অ্যাসিড থাকতেছে? থাকতেছে হচ্ছে আমাদের ম্যালিক অ্যাসিড থাকতেছে। কোন অ্যাসিড থাকতেছে? ম্যালিক অ্যাসিড থাকতেছে। এখন একটা পরীক্ষার মধ্যে কোশ্চেন দিয়েছিল, ম্যালিক অ্যাসিডের সংকেত কি? খুবই গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন, সবাই কমেন্ট করি, ম্যালিক অ্যাসিডের সংকেত কি? খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন। দেখেন ম্যালিক অ্যাসিডের সংকেত কি? আমি কিন্তু বারবার বলছিলাম, অ্যাসিড গুলোর মধ্যে কার্বন থাকবে, হাইড্রোজেন থাকবে এবং অক্সিজেন থাকবে। পরীক্ষার মধ্যে যদি কোশ্চেন, সবাই কমেন্ট করে দেখেন ম্যালিক অ্যাসিডের সংকেত কি? দেখেন ম্যালিক অ্যাসিডের সংকেত হলো C4H6O5। এটা কিসের সংকেত বলছি বলেন তো? ম্যালিক অ্যাসিডের সংকেত। আমি আবার সামনে নজর বলতেছি, টমেটোতে, আপেলে এবং আনারসে কি অ্যাসিড থাকে? ম্যালিক অ্যাসিড থাকে। ম্যালিক অ্যাসিডের সংকেত হলো C4H6O5। দেখেন আমি বেশ কয়েকটা অ্যাসিডের সংকেত বলছি, আমি এতটুকু বলবো বুলেট মিট যাবে ভাই, কিন্তু এই অ্যাসিডগুলোর সংকেত আপনাদের পরীক্ষার মধ্যে মিট যাবে না, পরীক্ষা আসবেই, ঠিক আছে। তাহলে আমার বলতে ম্যালিক অ্যাসিডের সংকেতটা কি? C4H6O5। এটা কিসের সংকেত বলছি? ম্যালিক অ্যাসিডের সংকেত। এখন আপনাদের কাছে একটা কোশ্চেন আছে আমাদের, দেখেন বলেন তো আপনারা অনেক সময় আনারস খাওয়ার পরে দুধ খাইতে না বলেন, বা দুধ খেয়ে আনারস খাইতে না বলেন, কেন? কখনো কোশ্চেন কখনো জানতে চাইছেন কেন? আমরা কিন্তু আনারস খাওয়ার পরে দুধ খাইতে দেই না সাধারণত, বা দুধ খাওয়ার পরে আনারস খাইতে না। কি হয় সাধারণত? একটু বলি আপনাদেরকে, কথাটা একটু বুঝেন। আচ্ছা বলেন তো, দুধ তো আমরা সবাই চিনি, তাই না? দেখেন দুধের পিএইচ কত? খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন, সবাই কথা বলেন। দুধের পিএইচ হলো 6.2 থেকে
6.4 হচ্ছে দুধের পিএইচ। এখন কেউ যদি দুধ খাওয়ার পর আনারস খায়, আমরা জানি আনারসে ম্যালিক অ্যাসিড থাকে, এই ম্যালিক অ্যাসিড সে কি করে দুধের পিএইচটা কমাই দিবে, কমাই দিয়ে কত করবে 4.00 করবে। যখন দুধের পিএইচটা কমাই দিবে তখন দুধটা কি হবে, পেটের মধ্যে জমাট বেঁধে যাবে, জমাট বেঁধে যাওয়ার ফলে আমাদের বদ হজম শুরু হয়, অনেক সময় নানা ধরনের সমস্যা সৃষ্টি হয়। এর জন্যই কিন্তু বিষাক্ত হয়ে যায় না, এটা ভুল কথা। দিস ইজ আ রং ইনফরমেশন। ভাই বিজ্ঞান পড়তে গেলে বাস্তব, বিজ্ঞান মানে বাস্তব, প্রত্যেকটা ইনফরমেশন বাস্তব। আমি আনারস খাইলাম, আমার শরীরের ভিতরে ম্যালিক অ্যাসিড ঢুকলো, আমার শরীরের ভিতরে ম্যালিক অ্যাসিড ঢোকার পরে আমার রক্তের পিএইচ কি করলো, রক্তের পিএইচ হয়ে গেল কত 4 হয়ে গেল। কিন্তু যখন আমি দুধ খাবো, দুধের পিএইচটা কত 6.2 থেকে 6.4। যখন ম্যালিক অ্যাসিড পড়বে দুধের পিএইচটাকে কমাই নিয়ে কত আনবে 4 এ আনবে। 4 এ আনার পরে দুধটা জমাট বেঁধে যাবে, নষ্ট হয়ে যাবে, তখন আমাদের নানা ধরনের সমস্যা দেখা যাবে। ক্লিয়ার? কেন আসলে আনারস খাওয়ার পর দুধ খেতে দেয় না, ক্লিয়ার কিনা সবাই কথা বলবেন, বলেন। ওকে, সবাই তো আমরা কথা বলি, সবাই তো কথা বলি, এটা বুঝতে পেরেছেন না? সবাই কথা বলি। এখন পর্যন্ত খুবই জমজমাট ক্লাস হতে যাচ্ছে, তারা এখন পর্যন্ত ফ্রেন্ডে মেনশন করে অতি দ্রুত আমার ফ্রেন্ডে মেনশন করবো। ওকে, পরের কোশ্চেনে চলে আসি, দেখি পরের কোশ্চেন, সবাই একটু ফ্রেন্ডে মেনশন করবো। বিষ হয় না, ঠিক আছে? ব্যাপারটা হলো দুধটা শুনে আমি একটু কথা বলি আপনাদেরকে। দেখবেন যে দুধ অনেক সময় কিন্তু ছানা বেঁধে যায় না, জমাট বেঁধে যায় না। অ্যাজ লাইক এস আনারস খাওয়ার সাথে সাথে দুধ যদি খাই, আমার ওই শরীরের ভিতরে দুধটা ভাই জমাট বেঁধে যাবে, তখন আমার হজম শক্তির সমস্যা হবে, সোজা আমার বিষ হবে না। ঠিক আছে? ওকে, আচ্ছা এখন দেখেন পরের কোশ্চেনটা যেটা আমি আপনাদের বলতেছিলাম, সেটা হচ্ছে যে এই যে রেকটিফাইড স্পিরিট কি, খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন, এটা কিন্তু সবারই পারা উচিত। 7 নম্বর কোশ্চেনটা কিন্তু কি সবারই কিন্তু পারা উচিত। কোশ্চেনে কি দেওয়া আছে বলেন তো, রেকটিফাইড স্পিরিট কি, খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন, বুঝার চেষ্টা করেন। এখানে বেশ কয়টা আমাদের কি আছে অপশন আছে। ক নম্বর অপশন কি আছে, 90% ইথাইল অ্যালকোহল, সবগুলাই কিন্তু ইথাইল অ্যালকোহল আছে, তাই না? ইথাইল অ্যালকোহল। আচ্ছা, কেউ কি বলতে পারবেন ইথাইল অ্যালকোহলের আরেকটা নাম কি? আমি লিখে দিচ্ছি, আপনারা একটু মেহরবানি করে কমেন্ট করবেন। ইথাইল অ্যালকোহলের আরেকটা নাম হচ্ছে ইথানল। কি বললাম? ইথাইল অ্যালকোহলের আরেকটা নাম হচ্ছে ইথানল। ঠিক আছে? আচ্ছা শুনেন কথাটা মন দিয়ে। এই যে দেখেন রেকটিফাইড স্পিরিট মানে হচ্ছে যে জায়গায় আপনার 95 থেকে 96% থাকবে হচ্ছে আপনার ইথানল, 95 থেকে 96% থাকবে ইথানল, এর সাথে বাকি থাকতেছে হলো 4 থেকে 5% আপনার কি থাকতেছে বলেন তো, পানি থাকতেছে। এটাকে বেসিক্যালি আমরা কি বলতেছি বলেন তো, রেকটিফাইড স্পিরিট বলতো। এই ইনফরমেশনটা একেবারে কিন্তু ঠোঁটের কিনারায় রাখতে হবে। রেকটিফাইড স্পিরিট মানে হচ্ছে 95 থেকে 96% ইথানল, বাকি যে অপশনটা থাকতেছে সেটা হচ্ছে আমাদের পানি। আচ্ছা আমি এবার অপশনে চলে যাই। 90% না, এটা অপশন না। 80% এটা আমাদের অ্যান্সার না। 98% এটা এক্সেস হয়ে গেছে, আমার কিন্তু এটা কোনো পড়ে গেছে 95%, এটা কিন্তু 95% দিতে পারে, অথবা আমার কিন্তু সূত্র কি বলে 95 to 96% ইথানল, বাকিটা হচ্ছে আমাদের পানি থেকে আমরা কি বলতেছি বলেন তো, রেকটিফাইড স্পিরিট। ঠিক আছে? সবাই ক্লিয়ার কিনা একটু কথা বলুন। আচ্ছা এখন দেখেন কেউ কি বলতে পারবেন, সবাই একটু কথা বলেন তো, এই যে আপনারা যে রেকটিফাইড স্পিরিটের যে কথা যে বলতেছি, এর বাস্তবিক ব্যবহার কি? রেকটিফাইড স্পিরিটের বাস্তবিক ব্যবহার হলো টিংচার আয়োডিনে। আপনারা শুনেছেন জীবাণুনাশক একটা মেডিসিনের নাম হচ্ছে ভাই টিংচার আয়োডিন। পরীক্ষার মধ্যে একটা কোশ্চেন দিয়েছিল যে টিংচার আয়োডিনে কি ব্যবহৃত হয়, অবশ্যই আনসার কি হবে বলেন তো, টিংচার আয়োডিনে আমাদের রেকটিফাইড স্পিরিট ব্যবহার হয়। আমি একটু সবাই একটু কমেন্ট করবো আমরা টিংচার আয়োডিন, প্রশ্ন করতে পারেন স্যার টিংচার আয়োডিনটা কি? টিংচার আয়োডিন দেখবেন যে বিভিন্ন ফার্মাসির দোকানে টিংচার আয়োডিনটা আমরা পেয়ে যাবো, এটা সাধারণত জীবাণুনাশক হিসেবে ব্যবহার করা হয়। এই টিংচার আয়োডিনে কিন্তু রেকটিফাইড স্পিরিট ব্যবহার করা হয়। পরীক্ষার মধ্যে একবার কোশ্চেন দিয়েছিল, সেটা হচ্ছে টিংচার আয়োডিনে কি ব্যবহার করা হয়। সবাই একটু মেহরবানি করে কমেন্ট করবো দেখি। ওকে, টিংচার আয়োডিনে কি ব্যবহার করা হয়? সিনথিয়া ইসলাম সুরভি আলহামদুলিল্লাহ ক্লিয়ার, নীলা জাহান। ওকে, তো যারা এখন পর্যন্ত ফ্রেন্ডদেরকে মেনশন করি নাই, টাইমলাইনে ক্লাসে শেয়ার করি নাই, খুবই দ্রুত ক্লাস হতে যাচ্ছে, একদম অ্যামাজিং একটা ক্লাস হতেছে বিজ্ঞানের, তো সবাই একটু টাইমলাইনে ক্লাসে শেয়ার দিব, ফ্রেন্ডে মেনশন করবো। ঠিক আছে? ওকে,
আমি পরের কোশ্চেনে চলে আসবো। দেখেন 8 নম্বর কোশ্চেনটা খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন। 8 নম্বর কোশ্চেনটা ভাই কি দেওয়া আছে? কোশ্চেনটা দেওয়া আছে ক্লোরোফর্ম। ক্লোরোফর্ম কোথায় ব্যবহৃত হয়? আচ্ছা, এর আগে কমন যে কোশ্চেনটা পরীক্ষার মধ্যে দেয়, ক্লোরোফর্মের সংকেত কি? কেউ বলতে পারবেন কিনা? বলেন, ক্লোরোফর্মের সংকেত কি? কেউ বলতে পারবেন কিনা? একটু কমেন্ট করবেন, বলেন ক্লোরোফর্মের সংকেত কি? বলেন, আমি লিখে দিচ্ছি। ক্লোরোফর্মের সংকেত হলো CH3Cl3। এটা হচ্ছে আমাদের ক্লোরোফর্মের সংকেত। তাহলে আমি আবার বলতেছি, ক্লোরোফর্মের সংকেতটা কি? CH3Cl3 ক্লোরোফর্মের সংকেত। আচ্ছা, এখানে বেশ কটা অপশন আছে। 1 নম্বর অপশন কি দেওয়া আছে? জীবাণুনাশক হিসাবে। না, জীবাণুনাশক হিসাবে কি ব্যবহৃত হয় আপনারা জানেন? জীবাণুনাশক হিসাবে আমাদের অ্যালকোহল গুলা ব্যবহার করা হয়। জীবাণুনাশক হিসাবে কি ব্যবহার করা হয়? সবাই তো কথা বলবেন। অ্যালকোহল ব্যবহার করা হয়। যেমন কি ব্যবহার করা হচ্ছে? ইথানল ব্যবহার করা হয়। কি ব্যবহার করা হয়? ইথানল ব্যবহার করা হয়। এখানে কি ব্যবহার করা হয়? আইসোপ্রোপাইল অ্যালকোহল ব্যবহার করা হয়। কি ব্যবহার করা হয়? আইসোপ্রোপাইল। আইসোপ্রোপাইল আইসোপ্রোপাইল অ্যালকোহলও কিন্তু কি করা হচ্ছে বলেন তো? ব্যবহার করা হচ্ছে। আমি আবার বলতেছি, জীবাণুনাশক হিসেবে কিন্তু অ্যালকোহল ইউজ করা হয়। কি ইউজ করা হয়? ইথানল ইউজ করা হয়। আর আইসোপ্রোপাইল অ্যালকোহল। ক্যান্সার রোগের চিকিৎসায় না, ক্যান্সার রোগের চিকিৎসায় আমরা ক্লোরোফর্ম ব্যবহার করি না। তার দুইটা অ্যান্সার কিন্তু আমাদের হচ্ছে না। অত্যাধুনিক ইলেকট্রনিক প্রযুক্তিতে না, এই জায়গায় আমরা ক্লোরোফর্ম ব্যবহার করতেছি না। কিন্তু চেতনানাশক হিসাবে আপনারা কিন্তু কমন একটা কোশ্চেন ছোটবেলা থেকে পড়ে আসতেছেন, চেতনানাশক হিসাবে কি ব্যবহার করা হয়? কমন কোশ্চেন। আমি আবার মুখস্থ করে দিচ্ছি, সবাই তো কমেন্ট করবেন, খাতার মধ্যে লিখবেন। বলেন, চেতনানাশক হিসাবে কি ব্যবহার করা হয়? চেতনানাশক হিসাবে আমাদের কি ব্যবহার করা হচ্ছে? ক্লোরোফর্ম হচ্ছে ব্যবহার করা হচ্ছে। আচ্ছা, ভালো কথা। এখন দেখেন, আমি একটু আপনাদেরকে যে কোশ্চেন গুলো পরীক্ষার মধ্যে দেয়, আমি কিন্তু একটা কথা বলছিলাম যে জীবাণুনাশক হিসাবে কি ব্যবহার করা হচ্ছে বলেন তো ভাই? অ্যালকোহল ব্যবহার করা হয়। ঠিক আছে, কি ধরনের অ্যালকোহল ব্যবহার করা হয়? এই জায়গায় ইথানল ব্যবহার করা হচ্ছে এবং আইপিএ। আইপিএ আইপিএ এর ফুল অ্যাব্রিভিয়েশন সবাই খাতার মধ্যে লিখবো, আইসোপ্রোপাইল অ্যালকোহল। আইসোপ্রোপাইল অ্যালকোহল। দেখেন, আমি একটু যদি আপনাদেরকে বলি, এই যে করোনার সময় কিন্তু আমরা হ্যান্ড স্যানিটাইজার ইউজ করছি। নাম তো শুনছেন সবাই, শুনছেন? আমরা কয়েকদিন আগে করোনা একটা প্রকোপ ছিল, হ্যান্ড স্যানিটাইজার কিন্তু করোনার সময় 2020 সালে অনেক ইউজ করছি না? এই হ্যান্ড স্যানিটাইজারে কিভাবে আমি আপনাদেরকে একটা ফর্মুলা দিয়ে দিচ্ছি। দেখেন, এই হ্যান্ড স্যানিটাইজারে আমরা কি ইউজ করি? হ্যান্ড স্যানিটাইজারে আমরা ইথানল ইউজ করি। ঠিক আছে, ইথানল ইউজ করি। কত পার্সেন্ট ইথানল ইউজ করি? 80% ইথানল হচ্ছে ইউজ করব। ঠিক আছে, তারপর আমরা হ্যান্ড স্যানিটাইজারে বাকি কি করতেছি বলেন তো? 15% হলো পানি দিব, বাকি 15% আমরা কি দিচ্ছি বলেন তো? গ্লিসারিন দিচ্ছি। গ্লিসারিন কত পার্সেন্ট দিব বলেন তো? 5%। তাহলে কত হচ্ছে? 100%। এটা একটা হ্যান্ড স্যানিটাইজারের ফর্মুলা। জান, আমি আপনাদের ফর্মুলাটা দিয়ে দিলাম। এগুলো পরীক্ষার মধ্যে দিয়ে দিলে আপনারা এই হ্যান্ড স্যানিটাইজার বাসা বানাতে পারবেন। আপনারা যে কোনো একটা ইথানল আনবেন, পানি আনবেন, গ্লিসারিন আনবেন। ঠিক আছে, বানালে কিন্তু আপনারা হ্যান্ড স্যানিটাইজার কিন্তু করে দিতে পারতেন। পরীক্ষার মধ্যে কোশ্চেন দিছিল যে ক্লোরোফর্ম ব্যবহৃত হচ্ছে কিসের জন্য? চেতনানাশক হিসাবে। এই 8 নম্বর কোশ্চেনটা সবাই ক্লিয়ার কিনা? সবাই একটু কথা বলবেন, সবাই একটু কথা বলবেন, সবাই একটু কথা বলবেন। ঠিক আছে, যারা এখন পর্যন্ত আমরা ফ্রেন্ডে মেনশন করে নেই, সবাই দ্রুত আমরা ফ্রেন্ডে মেনশন করবো। ঠিক আছে, ওকে। পরের কোশ্চেন আমি চলে আসতেছি। দেখেন, পরের কোশ্চেন সবাই একটু কমেন্ট করবো। পরের কোশ্চেনে কি দেওয়া আছে? ভিনেগার। ভিনেগার বলতে কি বোঝায়? খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন। 9 নম্বর কোশ্চেন সবারই অ্যান্সার করা উচিত। যারা এখন পর্যন্ত ফ্রেন্ডে, ধন্যবাদ রমজান আলীকে, অনেক ফ্রেন্ডে আপনি মেনশন করেছেন। সবাই কথা বলে বলেন, ভিনেগার হিসেবে ভিনেগার বলতে কি বোঝায়? 4টা অপশন আছে, 4টা অপশন আছে। আচ্ছা, ভিনেগার বলতে আসলে কি বুঝি? সবাই একটু আমরা কথা বলবো। দেখেন, ভিনেগার ফেনা করার আচ্ছা, দেখেন, ভিনেগার বলতে আসলে কি বুঝি? দেখেন, ভিনেগার বলতে আমরা সাধারণত অ্যাসিটিক অ্যাসিডকে বুঝি। সবাই একটু কথা বলবেন, ভিনেগার বলতে আমরা কি বুঝি বলেন তো? অ্যাসিটিক অ্যাসিড বুঝি। আগে বেসিক বুঝতে হবে। ভিনেগার বলতে আমরা কি বুঝতেছি বলেন তো? অ্যাসিটিক অ্যাসিড বুঝতেছি। এটার সংকেত হলো CH3COOH। আচ্ছা, এখন দেখেন, আমাদের পরীক্ষার মধ্যে একবার কোশ্চেনটা দিয়েছিল, সেটা হচ্ছে যে বলেন তো ভিনেগারে কোন ধরনের মূলক থাকে? একটু সবাই কথা বলবেন, বলেন তো ভিনেগারে
এখানে মূলক কি আপনারা বুঝেন? দেখেন জৈব রসায়ন রসায়ন পড়তে গেলে মূলকের নামগুলো কিন্তু খুব ভালো করে জানতে হবে। এসিটিক অ্যাসিড, হ্যাঁ, এই জায়গায় যে মূলকটা থাকবে এটা হলো কার্বক্সিলিক মূলক, এটা হলো অ্যাসিড মূলক। পরীক্ষার মধ্যে যদি কোশ্চেন দেয়, পরীক্ষার মধ্যে একবার কিন্তু কোশ্চেন দিয়েছিল ভিনেগারে কি ধরনের মূলক থাকে, অবশ্যই আনসার কি হবে বলেন তো? এসিটিক অ্যাসিড মূলক থাকে। কি থাকবে? এসিটিক অ্যাসিড হচ্ছে মূলক থাকে, ঠিক আছে? আচ্ছা, আমি আবার বলতেছি, কথাটা একটু মন দিয়ে শুনেন। এবং এই যে আমি এসিটিক অ্যাসিড কিন্তু অবশ্যই জলীয় দ্রবণ, কত পার্সেন্ট জলীয় দ্রবণ বলেন তো? সবাই একটু কমেন্ট বক্সে জানাই দিবেন, খাতার মধ্যে লিখবেন 6 থেকে 10%। আমি আবার বলতেছি, কত পার্সেন্ট ভাই? 6 থেকে 10% এসিটিক অ্যাসিডের জলীয় দ্রবণকে, হ্যাঁ খুব সুন্দর রহিমা ইসলামকে, 6 থেকে 10% এসিটিক অ্যাসিডের এগুলো কিন্তু একেবারে ঠোঁটে কিনারে রাখতে হবে। নানাভাবে কোশ্চেনটা পরীক্ষার মধ্যে দিতে হয়। আমি মুখস্থ করলাম, ভালো কথা। 6 থেকে 10% এসিটিক অ্যাসিডের জলীয় দ্রবণকে ভিনেগার বলতেছি। পরীক্ষার মধ্যে কোশ্চেন দিতে পারে ভিনেগারে কোন মূলক থাকে? কার্বক্সিলিক মূলক থাকে। পরীক্ষার মধ্যে কোশ্চেন দিতে পারে ভিনেগারে কত পার্সেন্ট পানি থাকে? 6 থেকে 10% পানি থাকে। আরেকটা কোশ্চেন পরীক্ষার মধ্যে দেয় আপনাদেরকে, সবাই তো কথা বলবো, যেটা সেটা হচ্ছে দেখেন এই যে আমাদের ভিনেগার, কেউ কি বলতে পারবেন? কেউ কি বলতে পারবেন বলেন তো ভাই, ভিনেগারের পিএইচ কত? পরীক্ষার মধ্যে কিন্তু একবার দিয়েছিল, সবাই তো কথা বলেন, এটা পরীক্ষার মধ্যে দিয়েছিল, সবাই কথা বলবো। যারা এখন পর্যন্ত ফ্রেন্ডে মেনশন করি নাই, সবাই একটু ফ্রেন্ডকে মেনশন করবো। বলেন, ভিনেগার দিয়ে মেয়েরা রূপচর্চা করে? না রে ভাই, ভিনেগার দিয়ে আচার বানানো হয়। আচারের মধ্যে ভিনেগার দেওয়া হয়, কেন দেওয়া হয় জানেন? যাতে ব্যাকটেরিয়া ভাইরাস গুলা ওই আচারকে নষ্ট না করে। তার মানে কি, ভিনেগারের মূলত ব্যবহার হচ্ছে খাদ্য সংরক্ষক, মানে ফুড প্রিজারভেটিভ হিসাবে আমরা ভিনেগারটা কি করি বলেন তো? ব্যবহার করি, ঠিক আছে? আচ্ছা, সবাই তো কথা বলি, বলেন তো ভিনেগারের পিএইচ কত? একটু কথা বলবেন, বলেন ভিনেগারের পিএইচ কত? বলেন বলেন বলেন, কেউ বলতে পারবেন কিনা বলেন, এটা কোশ্চেন পরীক্ষার মধ্যে দিয়েছিল। বলেন ভিনেগারের পিএইচ কত? ভিনেগারের পিএইচ কত? পিএইচ কত বলেন? ভিনেগারের পিএইচ হলো 2.4। সবাই তো কথা বলবো, ভিনেগারের পিএইচ হলো 2.4। তার মানে কি? তার মানে কি এটা অ্যাসিডিক। এবং অ্যাসিড হলে লিটমাস পেপারকে কি করে বলেন? অ্যাসিডিক হলে লিটমাস পেপারকে কি করে বলেন? অ্যাসিডিক হলে কোন একটা কম্পাউন্ড বা যে কোনো একটা যৌগ যদি অ্যাসিডিক হয়, সে কি করবে বলেন? নীল লিটমাসকে লাল করবে। এগুলো কিন্তু বেসিক জিনিস, ঠিক আছে? আমি লিটমাস পেপারটা কি ভাই? লিটমাস পেপারটা হচ্ছে আমাদের একটা নির্দেশক, যার মাধ্যমে সেটা অ্যাসিড নাকি ক্ষারীয় সেটা না। আমি আবার এই কোশ্চেনটা সানে নজরুল বলতেছি ভাই, ভিনেগার মানে হচ্ছে 6 থেকে 10% অ্যাসিডিক অ্যাসিডের জলীয় দ্রবণ হচ্ছে ভিনেগার। শেষ। ভিনেগার কি হিসেবে ব্যবহার করা হয়? খাদ্য সংরক্ষক হিসেবে ব্যবহার করা হয়। ভিনেগারের পিএইচ কত? 2.4। এবং 2.4 হওয়ার জন্য সে লিটমাস পেপারকে কি করতেছে? নীল লিটমাস পেপারকে লাল করতেছে, ঠিক আছে? সবাই ক্লিয়ার করে এটা কথা। আমি বারবার বলতেছি, শুধু বিজ্ঞান কিন্তু পড়লে হবে না, একটা পড়ার সাথে একটা পড়া খুব সুন্দর করে মনে রাখতে হবে। তো এখন পর্যন্ত যারা আমরা ফ্রেন্ডকে মেনশন করি নাই, খুব সুন্দর ফ্রেন্ডকে ধন্যবাদ। নীরা জাহান, লিমা আক্তার, কে সুজন, ওকে, সবাই একটু ফ্রেন্ডে মেনশন, দেখি কে কত বছর ফ্রেন্ডকে মেনশন করতে পারি। সবাই ফ্রেন্ডকে মেনশন করবো, সবাই ফ্রেন্ডে মেনশন করবো, ওকে। পরের কোশ্চেন আমি চলে আসতেছি, দেখেন 10 নম্বর কোশ্চেন। 10 নম্বর কোশ্চেন সবারই পড়া উচিত। দেখেন কোশ্চেনটা ভাই কি দেওয়া আছে, দেখেন ফলের মিষ্টি গন্ধের জন্য কি দায়ী? খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন, 4টা অপশন আছে, সবাইটা কথা বলবো। বলেন ফলের মিষ্টি গন্ধের জন্য কি দায়ী? বলেন ফলের মিষ্টি গন্ধের জন্য কি দায়ী? খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন, সবারই পড়া উচিত। এখানে 4টা অপশন আছে, অ্যাস্টার, ইথার, অ্যালকোহল নাকি গ্লুকোজ। সবাইটা কথা বলবো আমরা। আমি এই কোশ্চেনটা পড়তে গেলে আরো কিছু ইনফরমেশন, বিজ্ঞান মানে ভাই ইনফরমেশন, বিজ্ঞান মানে বাস্তবিক ইনফরমেশন। যদি এইভাবে বিজ্ঞান পড়তে পারেন, যে কোনো নন ক্যাডার বিষয়ে আপনাদেরকে কেউ আটকাতে পারবে না, ঠিক আছে? তো যারা এখন পর্যন্ত ফ্রেন্ডে মেনশন করি নাই, খুব দ্রুত ফ্রেন্ডকে মেনশন করবো, ঠিক আছে? দেখেন বলেন ফলের মিষ্টি গন্ধের জন্য কে দায়ী? বলেন, আমি একটু বলতেছি, মাথা রাখবেন। এই যে আমের ভিতরে যে মিষ্টি গন্ধ হয়, আপেলে যে একটা গন্ধ হয়, আনারসে যে গন্ধ হয়, এই জন্য যে মূলকটা দায়ী, সে মূলকটার নাম হচ্ছে ভাই অ্যাস্টার। এজন্য যে মূলকটা দায়ী, সে মূলকটার নাম কি বলছি বলেন তো ভাই? অ্যাস্টার। নাম কি বলছি? অ্যাস্টার। এটা অ্যান্সার আমি পারলাম। কিন্তু এখান থেকে আরো বেশ কয়টা কোশ্চেন কিন্তু আমাদের গ্লুকোজ না রে ভাই, এখান থেকে বেশ কয়টা কোশ্চেন দেয়। দেখেন আমি বলতেছি অ্যালকোহল, RCOOH, এটা কিসের সঙ্গে বলছি? অ্যালকোহল। হ্যাঁ, এই অ্যালকোহলের সাথে আমার যদি কি বিক্রিয়া করে, অ্যাসিডের সাথে যদি আমাদের অ্যালকোহল যদি বিক্রিয়া করে, অ্যাসিডের সাথে যদি অ্যালকোহল বিক্রিয়া করে, আমাদের কি হবে দেখেন তো? RCOOR প্লাস হলো পানি। এটা হচ্ছে আমাদের
অ্যাস্টারের সংকেত। আমি বুঝাচ্ছি, কারণ এই যে অ্যাস্টারটা কিভাবে তৈরি হয়, আমরা যদি অ্যাসিডের সাথে অ্যালকোহলে যদি বিক্রিয়া করাই, অ্যাসিডের সাথে অ্যালকোহলে বিক্রিয়া করা, তাহলে কিন্তু আমাদের অ্যাস্টারটা তৈরি হচ্ছে। আচ্ছা, এখন দেখেন এখান থেকে পরীক্ষার মধ্যে একবার কোশ্চেন আমাদের দিয়েছিল যে অ্যাস্টারে কিন্তু অনেকগুলো ভাই অ্যাস্টার আছে। হ্যাঁ, পরীক্ষার মধ্যে কোশ্চেন দিয়েছিল যে আপেলে কোন ধরনের অ্যাস্টার থাকে, আর পরীক্ষার মধ্যে আমাদের কোশ্চেন দিয়েছিল যে ভাই আনারসে কোন ধরনের অ্যাস্টার থাকে। দেখবেন যে আপেলের গন্ধ একটা আছে, আনারসের গন্ধ, আমি কিন্তু বারবার বলতেছি অ্যাস্টার একটা মূল ভালো কথা, কিন্তু বিভিন্ন ধরনের ভাই অ্যাস্টার আছে। ঠিক আছে, পরীক্ষার সময় আপেলে কোন ধরনের অ্যাস্টার আছে। আচ্ছা, মাথা রাখবেন আপেলে যে অ্যাস্টারটা আছে তার নাম হচ্ছে যে মিথাইল। আপেলে যে অ্যাস্টার থাকে তার নাম কি বলেন তো? মিথাইল বিউটানয়েড। আপেলে যে অ্যাস্টারটা থাকে নাম কি বলছি? মিথাইল বিউটানয়েড। মিথাইল বিউটানয়েড কোথায় থাকে? আপেলে থাকে। আর আনারসে যে অ্যাস্টার থাকে সে অ্যাস্টারটার নাম হলো ইথাইল বিউটানয়েড। নাম কি বলছি? ইথাইল বিউটানয়েড। পরীক্ষার মধ্যে কিন্তু দেয় আপেলে কোন অ্যাস্টার থাকে, সবাই তো কথা বলেন আপেলে কোন অ্যাস্টার থাকে আর আনারসে কোন অ্যাস্টার থাকে। পরীক্ষার মধ্যে কিন্তু দেয় আপেলে কোন অ্যাস্টার থাকতেছে আর আনারসে কোন অ্যাস্টার থাকে। আপেলে যে অ্যাস্টার থাকে মিথাইল বিউটানয়েড থাকে, আর আনারসে কি অ্যাস্টার থাকতেছে? ইথাইল বিউটানয়েড। দুইটা কোশ্চেন কিন্তু আমাদের নন ক্যাডার জবের মধ্যে আসছিল। আমি কোশ্চেন করবো, আপনারা অ্যান্সার করেন। আপেলে কোন ভিটামিন থাকে আর আপেলে কোন অ্যাস্টার থাকে আর আনারসে কোন অ্যাস্টার থাকে? সবাই তো কমেন্ট করেন আপেলে কোন অ্যাস্টার থাকে আর আনারসে কোন অ্যাস্টার থাকে। দেখেন তার ফলে মিষ্টি গন্ধের জন্য দায়ী কে হচ্ছে? অবশ্যই অ্যাস্টার হচ্ছে। ওকে, এরপরে আমি পরের কোশ্চেনে চলে আসি। এই পরের কোশ্চেনটা সবারই পারা উচিত। এই পরের কোশ্চেনটা সবারই পারা। ধন্যবাদ সিনথিয়া ইসলাম সুরভিকে, রাহিমা ইসলামকে ধন্যবাদ। সবাই কমেন্ট করে, সবাই যারা এখন পর্যন্ত ফ্রেন্ডে মেনশন, বারবার বলছি খুবই গুরুত্বপূর্ণ বেসিক রিলেটেড আমাদের সায়েন্সের রসায়ন পাঠের ক্লাসটা হচ্ছে। ঠিক আছে, আজকে সবগুলো ক্লাস হবে, তো সবাই একটু ফ্রেন্ডে আমরা দ্রুত মেনশন করবো। ঠিক আছে, আচ্ছা দেখেন পরের কোশ্চেনটা দেখেন আমাদের কি দেওয়া আছে। পরের কোশ্চেনটা ভিনেগারে কোন অ্যাসিড থাকে? সবাই একটু কথা বলা উচিত, বলেন ভিনেগারে কোন। কোশ্চেনটা কিন্তু এনএসআই তে 2023 আসছিল, ভূমি অধিদপ্তর 2024 আসে। সবারই পারা উচিত এটা। আচ্ছা, সবারই কিন্তু পারা উচিত। সবাই একটু কমেন্ট করবো, সবাই কমেন্ট করবো। আচ্ছা, আমি একটু যদি প্রত্যেকটা যদি সংকেত যদি আগে লিখি, অ্যাসিডিক অ্যাসিডের সংকেত কি ভাই? দেখেন আমি কিন্তু আপনাদের শিখাইছি CH3 COOH, এটা কিসের সংকেত? অ্যাসিডিক অ্যাসিডের সংকেত। সালফিউরিক অ্যাসিডের সংকেত কি ভাই? H2SO4, এটা কিসের সংকেত? সালফিউরিক অ্যাসিডের সংকেত। আচ্ছা বলেন তো সাইট্রিক অ্যাসিডের সংকেত কি? সবাই একটু কমেন্ট করবো, বলেন সাইট্রিক অ্যাসিডের সংকেত C6। সাইট্রিক অ্যাসিডের সংকেত কি? C6H8O7 সাইট্রিক অ্যাসিডের সংকেত। টার্টারিক অ্যাসিডের সংকেত কি? সবাই একটু কমেন্ট করো, বলেন টার্টারিক অ্যাসিডের সংকেত কি? টার্টারিক অ্যাসিডের সংকেত কি? দেখেন টার্টারিক অ্যাসিডের সংকেত C4H6O6। টার্টারিক অ্যাসিডের সংকেতটা কি? C4H6O6। ঠিক আছে, এগুলা লেখার কারণটা হচ্ছে আমি কিন্তু ভিনেগারে কোন অ্যাসিড থাকে ভাই এটা অলরেডি আনসার আমি পেয়ে গেছি। না, ভিনেগারে কোন অ্যাসিড, এটা কিন্তু অলরেডি আনসার আমি পেয়ে গেছি। কিন্তু আমাদের কিন্তু দেখেন, কিন্তু আমরা কিন্তু কি দেখেন এখানে কিন্তু প্রত্যেকটা অপশন কিন্তু পরীক্ষার মধ্যে দিয়ে দিছি। অ্যাসিডিক অ্যাসিডের সংকেত কি? সালফিউরিক অ্যাসিডের সংকেত কি? সাইট্রিক অ্যাসিডের সংকেত কি? টার্টারিক অ্যাসিডের সংকেত কি? এই রিলেটেড আরেকটা কোশ্চেন আমাদের পরীক্ষার মধ্যে দেয়। বলেন তো তেঁতুলে কোন অ্যাসিড থাকে? দেখি কে কমেন্ট করতে পারে, বলেন তেঁতুলে কোন অ্যাসিড থাকে? আমি সবার কাছ থেকে কমেন্ট জানতে যাচ্ছি, বলেন তেঁতুলে কোন অ্যাসিড থাকে? আমি সবার কাছ থেকে কমেন্ট জানতে চাচ্ছি, বলেন তো তেঁতুলে কোন অ্যাসিড থাকে? দেখেন তেঁতুলে যে অ্যাসিড থাকবে, আমি আবার বলতেছি তেঁতুলে কোন অ্যাসিড থাকতেছে বলেন তো ভাই? টার্টারিক অ্যাসিড। এই কোশ্চেনটা কিন্তু আমাদের সমবায় অধিদপ্তরে আসছিল, ব্যাংকে আসছিল, কৃষি অধিদপ্তরে আসছিল, বিভিন্ন নন ক্যাডার পরীক্ষার মধ্যে আসে। তেঁতুলে কোন অ্যাসিড থাকে? আরেকটা কোশ্চেন দিয়েছিল যে তেঁতুলে যে অ্যাসিড থাকে সেই অ্যাসিডটার সংকেত কি? আমি কিন্তু আপনাদের শিখাই দিয়েছি ভাই, তেঁতুলে টার্টারিক অ্যাসিড থাকে, এর সংকেত হলো C4H6O6। যাই হোক, তাহলে 11 আনসার থেকে ভিনেগারে কোন অ্যাসিড থাকে? অবশ্যই আনসার হলো ভিনেগারে হলো অ্যাসিডিক অ্যাসিড থাকে। কত পার্সেন্ট অ্যাসিড থাকে? 6 থেকে 10% অ্যাসিটিক অ্যাসিড আমাদের এখানে থাকতেছে। ওকে, 11 নম্বর কোশ্চেন চলে গেল। এরপরে আমরা চলে আসছি পরের কোশ্চেন। দেখেন ইঁদুর মারে বলে না, অনেক সময় দেখবেন যে বিভিন্ন জায়গায়
আপনাদেরকে দেখবেন এই ইঁদুর মরে, চিকা মরে, কি জানি মনির মায়ের ঘুম, ইঁদুরের মারার বিষে, সেই ইঁদুর মারার বিষে কি ব্যবহার করা হয়? দেখেন খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন। ইঁদুর মারার বিষ, আবার কেউ আবার ইঁদুর মারার বিষ খায় না, শখ খায় আবার। দেখেন ইঁদুর মারার বিষ তৈরিতে কি ব্যবহার করা হয়? আগে আমাকে বুঝতে হবে ভাই, এই যে ইঁদুর মারার যে বিষটা যে আছে, হ্যাঁ, সেই ইঁদুর মারার বিষে আসলে কি ব্যবহার করা হয়? অবশ্যই মাথায় রাখবেন, ইঁদুর মারার বিষে আমরা যে জিনিসটা ব্যবহার করি হচ্ছে জিঙ্ক ফসফাইড ব্যবহার করি। কি ব্যবহার করি? জিঙ্ক ফসফাইড ব্যবহার করি। ইঁদুর মারার বিষে কি ব্যবহার করা হয়? জিঙ্ক ফসফাইড ব্যবহার করা হয়। জিঙ্ক ফসফাইডের সংকেতটা কি বলেন তো? ZN3P2। এটা কিসের সংকেত বলেন তো? জিঙ্ক ফসফাইডের সংকেত। আমি আবার বলতেছি, শুনেন, কথা মনে শুনেন। ইঁদুর মারার বিষ, ঠিক আছে, ময়নার মার ঘুম নাই, ঠিক আছে, ইঁদুর মারার বিষ খায়। দেখেন ইঁদুর মারার বিষে যে কেমিক্যালটা ইউজ করা হয়, সেই কেমিক্যালটার নাম কি বলেন তো? জিঙ্ক আর ফসফেট। তার মানে কি, এই জায়গায় জিঙ্ক থাকতে হবে এবং কি থাকতে হবে বলেন তো? ফসফরাস থাকতে হবে। কি থাকতে হবে? ফসফরাস। দেখেন নাইট্রোজেন, এই জায়গায় কি ভাই নাইট্রোজেন আছে? তার মানে এই অ্যান্সারটা হচ্ছে না। আচ্ছা, এই জায়গায় কি সালফার আছে? না, এই জায়গায় সালফারটা হচ্ছে না। এই জায়গায় সিলিকন কি আছে? না, এই জায়গায় কিন্তু আমাদের সিলিকন হচ্ছে না। কিন্তু এই জায়গায় ভাই কি আছে? ফসফরাস আছে। ইঁদুর মারা বিষ তৈরিতে কি ব্যবহার করা? ফসফরাস অথবা জিঙ্ক ব্যবহার করা। কনসেপ্ট ক্লিয়ার কিনা? সবাই তো কথা বলবেন। যারা এখন পর্যন্ত ফ্রেন্ডে মেনশন করে নাই, সবাই দ্রুত ফ্রেন্ডকে মেনশন করবো। ওকে, 13 নম্বর কোশ্চেন আমি চলে আসতেছি। দেখেন 13 নম্বর কোশ্চেন, যারা এখন পর্যন্ত বিষে এখনো ভেজাল খাইয়া মরে না, বিষ তো বিষই ভাই, ঠিক আছে, ময়নার মার ঘুম নাই, ঠিক আছে। ওকে, পরের কোশ্চেন দেখেন, পরের কোশ্চেন, যা এখন পর্যন্ত কি করি নাই, ফ্রেন্ডদেরকে মেনশন করি নাই, টাইমলাইনের কাছে শেয়ার করি নাই, সবাই দ্রুত। একজন হচ্ছে শিমু, এসে ইঁদুর মারার ওষুধ খেয়ে আমাদের সব মুরগি মরে গেছে, ভাগ্যিস আপনি খান নাই, ঠিক আছে। ওকে, দেখেন পরের কোশ্চেন, দেখেন পরের কোশ্চেন ভাই কি দেওয়া আছে? ক্যান্সার কোষ ধ্বংসে ব্যবহৃত হয় কোনটি? দেখেন খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন। ক্যান্সার কোষে ব্যবহৃত হচ্ছে। আচ্ছা, আমি একটু আপনাদেরকে এই কোশ্চেনটা পড়াতে গিয়ে একটু আমি বেসিক কথা বলবো, কোশ্চেনটা বুঝেন। আচ্ছা বলেন তো, আমাদের আপনারা কি কেউ নিষ্ক্রিয় গ্যাসের নাম শুনেছেন? নিষ্ক্রিয় গ্যাস অবশ্যই নাম শুনছেন। নিষ্ক্রিয় গ্যাস, ঠিক আছে, নিষ্ক্রিয় গ্যাস। হ্যাঁ, দেখেন নিষ্ক্রিয় গ্যাসকে কিন্তু আমরা কি বলি বলেন তো? নিষ্ক্রিয় গ্যাসকে কিন্তু আমরা ইনার্ট গ্যাস বলি, তাই না? নিষ্ক্রিয় গ্যাসের কিন্তু আরেকটা নাম আছে, কি নাম বলেন তো ভাই? ইনার্ট গ্যাস। নিষ্ক্রিয় গ্যাসের আরেকটা নাম কি বলেন তো? ইনার্ট গ্যাস। নিষ্ক্রিয় গ্যাসের আরেকটা নাম কি বলেন তো? ইনার্ট গ্যাস। এবং আরেকটা নাম আছে, কি আমরা নোবেল গ্যাসও বলি। নিষ্ক্রিয় গ্যাসের আরেকটা নাম কি বলছি বলেন তো? নোবেল গ্যাসও বলি, ঠিক আছে। দেখেন নিষ্ক্রিয় গ্যাস মানে ইনার্ট গ্যাস, বা কি বলছি বলেন তো ভাই? নোবেল গ্যাস বলতেছি, ঠিক আছে। আচ্ছা, নিষ্ক্রিয় গ্যাস কোনগুলা বলেন তো ভাই? নিষ্ক্রিয় গ্যাস হচ্ছে হিলিয়াম, তারপর হচ্ছে নিয়ন, আর্গন। এগুলো তো পরীক্ষার মধ্যে যায়। নিচে কিন্তু নিষ্ক্রিয় গ্যাস বা নিচে কিন্তু নিষ্ক্রিয় গ্যাস নয়। হিলিয়াম, নিয়ন, আর্গন, হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জেনন ও রেডন। হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জেনন এবং আমি আবার বলতেছি, সবাই একটু খাতার মধ্যে নোট করবেন মেহরবানি করে, বা আমার সাথে কথা বলবেন। নিষ্ক্রিয় গ্যাস বা ইনার্ট গ্যাস বা নোবেল গ্যাস। আবার ভাইবেন না গায়ক নোবেলের কথা বলছি ভাই। দেখেন নিষ্ক্রিয় গ্যাসগুলো কি কি? হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জেনন আর রেডন। এগুলো হচ্ছে আমাদের নিষ্ক্রিয় গ্যাস বা ইনার্ট গ্যাস বা হচ্ছে নোবেল গ্যাস। আচ্ছা, ভালো কথাগুলো মন দিয়ে শুনেন। দেখেন পরীক্ষার মধ্যে দিয়েছিল যে হিলিয়ামটা আসলে কোথায় ব্যবহার করা হয়। অবশ্যই মাথায় রাখবেন, হিলিয়ামটা গ্যাস বেলুনে ব্যবহার করা হচ্ছে। হিলিয়ামটা কোথায় ব্যবহার করা হচ্ছে বলেন তো? বিভিন্ন ধরনের গ্যাস বেলুনে আমরা কি ব্যবহার করতেছি বলেন তো? হিলিয়ামটা ব্যবহার করতে। বিভিন্ন ধরনের গ্যাস বেলুনে কি ব্যবহার করতেছি? হিলিয়ামটা ব্যবহার করতেছি, ঠিক আছে। আচ্ছা, এখন দেখেন এই যে আমাদের রেডন, হ্যাঁ, রেডনটা কোথায় ব্যবহার করা হয় বলেন তো? বিভিন্ন ধরনের ক্যান্সার চিকিৎসায় রেডন ব্যবহার করা হয়। তো এই যে এটা বলার কারণ হচ্ছে ভাই, পরীক্ষার মধ্যে কোশ্চেন দিয়েছিল যে নিচের কোনটি নিষ্ক্রিয় গ্যাস নয়। পরীক্ষার মধ্যে দিয়েছিল যে গ্যাস বেলুনে কোনটি ব্যবহার করা হয়, এটাও দিয়েছিল কোশ্চেন। গ্যাস বেলুনে কোনটি ব্যবহার করা হয়? সবাই কথা বলে বলেন, গ্যাস বেলুনে কোনটি ব্যবহার করা হয়?
হিলিয়াম ব্যবহার করা হচ্ছে, এবং ক্যান্সার চিকিৎসায় কোনটি ব্যবহার করা হচ্ছে বলেন তো? রেডন ব্যবহার করা হচ্ছে। ক্যান্সার কোষ ধ্বংসে কোনটি ব্যবহার করা হয়? অবশ্যই অ্যান্সার কি হবে? রেডন, রেডন এবং রেডন। অ্যান্সার কি হবে বলেন তো? রেডন, রেডন এবং কি বলছি বলেন তো? রেডন। ঠিক আছে? আচ্ছা আচ্ছা, বলেন তো হ্যালোজেন, হ্যালোজেন, হ্যালোজেন মৌল কোনগুলা? আমি আবার বলতেছি ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন এবং অ্যাস্টাডিন। এরা হচ্ছে হ্যালোজেন। আমি আবার বলতেছি পরীক্ষার মধ্যে দেয় কিন্তু নিচের কোনটি নিষ্ক্রিয় গ্যাস, নিচের কোনটি হ্যালোজেন, নিচের কোনটি নিষ্ক্রিয় গ্যাস নয়, নিচের কোনটি হ্যালোজেন নয়। নিষ্ক্রিয় গ্যাসের নামগুলো কিন্তু আমি আপনাদের কি করছি বলেন তো? শিখাই দিছি। হ্যালোজেনের নামগুলো কি বলছি বলেন তো? হ্যালোজেন ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন এবং অ্যাস্টাটিন। এর মধ্যে ফ্লোরিন আর ক্লোরিন হচ্ছে গ্যাসীয় ফর্মে, ব্রোমিনটা হচ্ছে তরল ফর্মে এবং ব্রোমিন আয়োডিনটা হচ্ছে আমাদের কঠিন ফর্মে। কারণ এই কোশ্চেন গুলো কিন্তু পরীক্ষার মধ্যে দেয়। ঠিক আছে? ওকে, আচ্ছা আচ্ছা, সবাই একটু আমরা নোট করবো, সবাই একটু কমেন্ট করবো। দেখেন পরের কোশ্চেন চলে আসবো। দেখেন পরের কোশ্চেন ভাই কি দেয়? ইপসম লবণের রাসায়নিক নাম কি? খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন, সবার কাছ থেকে জানতে চাচ্ছি। সবাই একটু কমেন্ট করি, সবাই ফ্রেন্ডে মেসেজ করে বলেন তো ইপসম লবণ, ইপসম লবণ, ইপসম লবণে এটার নাম আমরা সবাই শুনছি না? ইপসম লবণ, ইপসম লবণ অবশ্যই আমরা সবাই শুনছি। ইপসম, ইপসম, ইপসম লবণ, ইপসম লবণ। ঠিক আছে? দেখেন সবাই একটু ফ্রেন্ডে মেনশন করবো, আমরা দেখি কে কত সে ফ্রেন্ডকে মেনশন করতে পারে শেষ মুহূর্তে। দেখেন ইপসম লবণ, হ্যাঁ এই ইপসম লবণের সংকেতটা কি বলেন তো? ইপসম লবণের সংকেতটা হচ্ছে যে ম্যাগনেসিয়াম সালফেট এর সাথে কয় অণু পানি থাকবে বলেন তো? 7 অণু পানি থাকবে। এগুলো কিন্তু ভুল করা যাবে না। আচ্ছা, এখানে কি দেওয়া আছে? প্রথমে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড দেওয়া আছে। এই মৌলগুলার অবশ্যই রাসায়নিক গুলো নাম ক্যালসিয়াম হাইড্রোক্সাইড দেওয়া আছে। এই জায়গার মধ্যে কি দেওয়া আছে? সিলভার ক্লোরাইড দেওয়া আছে। এই জায়গায় কি দেওয়া আছে বলেন তো? জিঙ্ক নাইট্রেট আমাদের এখানে দেওয়া আছে। আচ্ছা, আমার কোশ্চেনে কি দেওয়া আছে? ইপসম লবণের, সবাই একটু ফ্রেন্ডে মেনশন করে দেখি কে কত বেশি ফ্রেন্ড। আমি বারবার বলতেছি যে সবচেয়ে বেশি ফ্রেন্ডে মেনশন করবে সঠিক উত্তর দিবে, ফ্রেন্ডে এবং শেয়ার দিবে, একদম নাসির স্যারের বুকটা ফ্রি পেয়ে যাবেন। ইপসম লবণের রাসায়নিক নাম কি? দেখেন ইপসম লবণের রাসায়নিক নাম হচ্ছে ম্যাগনেসিয়াম সালফেট আর হচ্ছে 7 অণু পানি। ইপসম রাসায়নিক নাম ক্যালসিয়াম হাইড্রোক্সাইড না, সিলভার ক্লোরাইডও না, জিঙ্ক নাইট্রেটও না, অবশ্যই আনসার কি হবে? ম্যাগনেসিয়াম সালফেট। আবার বলতে হয় এই কোশ্চেনটা পরীক্ষার মধ্যে দিয়েছিল যে ইপসম লবণের সাথে কত অণু পানি যুক্ত থাকে? 1 2 7 না 5? সবাই একটু কমেন্ট করে জানাই দিয়ে বলেন ইপসম লবণের সাথে কত অণু পানি যুক্ত। কোশ্চেনটা বুঝবেন, মেহরবানি করে দেন আনসার করবেন। কোশ্চেনটা কি করছে? ইপসম লবণের সাথে কত অণু পানি যুক্ত থাকে। আমি কিন্তু আপনাদের সূত্র শিখাই দিচ্ছি ভাই। ইপসম লবণের সংকেত হচ্ছে ম্যাগনেসিয়াম সালফেটের সাথে 7 অণু পানি যুক্ত থাকে। তাহলে ইপসম লবণের সাথে কত অণু পানি যুক্ত থাকে? অবশ্যই অবশ্যই 7 অণু পানি যুক্ত থাকে। সবাই একটু ফ্রেন্ডে মেনশন করবো। ওকে, পরের কোশ্চেন দেখেন, পরের কোশ্চেন সবারই পারা উচিত। কোনটিকে অয়েল অফ ভিট্রিয়ল বলা হয়? খুবই গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন, সবারই পারা উচিত। এখানে বেশ প্রত্যেকটাই কিন্তু আমাদের অ্যাসিড আছে। সবাই একটু কমেন্ট করবো, সবাই একটু ফ্রেন্ডে মেনশন করবো। দেখেন কোনটিকে অয়েল অফ ভিট্রিয়ল বলা হচ্ছে? প্রথমে কি আছে? হাইড্রোক্লোরিক অ্যাসিড, তারপর কি আছে? নাইট্রিক অ্যাসিড, তারপর আছে সালফিউরিক অ্যাসিড। এই নামে কোনো অ্যাসিড আমাদের নাই। আচ্ছা, অয়েল অফ ভিট্রিয়ল বেসিক্যালি আমরা কাকে বলি বলেন তো ভাই? অয়েল অফ ভিট্রিয়ল আমরা সালফিউরিক অ্যাসিডকে আমরা কি বলি? অয়েল অফ ভিট্রিয়ল বলে। সবাই একটু কথা বলি, বলেন তো অয়েল অফ ভিট্রিয়ল, অয়েল অফ ভিট্রিয়ল কাকে বলতেছি বলেন তো? সালফিউরিক অ্যাসিডকে অয়েল। সবাই একটু কমেন্ট করে, সবাই কমেন্ট করে, সবাই দ্রুত দ্রুত ফ্রেন্ডে মেনশন করে বলেন অয়েল অফ ভিট্রিয়ল আমরা কাকে বলতেছি? অবশ্যই মাথা রাখবেন সালফিউরিক অ্যাসিডকে আমরা অয়েল অফ ভিট্রিয়ল বলি। ঠিক আছে? ওকে, পুরোটা কোশ্চেন চলে গেল। এরপর আমি চলে আসতেছি 16 নম্বর কোশ্চেন। ভাই কোশ্চেনটাকে তুতে কয় অণু পানি থাকে? এটা সবারই পারা উচিত, খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন, খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন। সবাই কমেন্ট করবেন, সবাই কমেন্ট করবেন। সবাই অলরেডি দেখি কে কে কমেন্ট করছেন। রিয়াজুল ইসলাম, আদিবা মনি, সিদ্ধাতুল মুনতাহা। আমরা সবাই বেশি না, সবাই মাত্র 10 জন করে দ্রুত ফ্রেন্ডদেরকে মেনশন করি। আজকে সর্বোচ্চ শেয়ারকারী, সর্বোচ্চ মেনশনকারী কিন্তু নাসির স্যারে একেবারে বুকটা ফ্রি পেয়ে যায়। তো দেরি না করে সর্বোচ্চ সংখ্যক ক্লাসটা শেয়ার দিব, সর্বোচ্চ সংখ্যক ফ্রেন্ডদেরকে আমরা মেনশন করব। ওকে, পরের কোশ্চেন, তুতে কয় অণু পানি থাকে? আচ্ছা, তুত, তাই না? তুত, তুত। আচ্ছা, এই যে তুত, হ্যাঁ এই তুতের রাসায়নিক নাম কি ভাই? তুতের রাসায়নিক নাম হচ্ছে ব্লু ভিট্রিয়ল।
তুতের রাসায়নিক নাম কি? সবাই একটু কথা বলো, বলেন তুতের রাসায়নিক, সবাই কথা বলেন। তুতের রাসায়নিক নাম হচ্ছে ব্লু ভিট্রিয়ল। আচ্ছা, ভালো কথা। এই ব্লু ভিট্রিয়লের সংকেতটা কি ভাই? ব্লু ভিট্রিয়লের সংকেত হলো কপার সালফেটের সাথে আমাদের কয় অণু পানি যুক্ত থাকে? অবশ্যই 5 অণু পানি যুক্ত থাকবে। তার মানে কি? তুত মানে ব্লু ভিট্রিয়ল, ব্লু ভিট্রিয়ল মানে কপার সালফেট আর 5 অণু পানি। আচ্ছা, ভালো কথা। তার কোশ্চেনটা কি দেওয়া আছে? তুতে কয় অণু পানি থাকে? 4 অণু না, 8 অণু না, 10 অণু না। অবশ্যই অ্যান্সার কি হবে? সবাই একটা কমেন্ট করি, বলেন তুতে কয় অণু পানি থাকে? 5 অণু পানি থাকে। সবার আগে অ্যান্সার করেছেন মিথিন না মিথিমণি, ধন্যবাদ। ওকে, আমি পরের কোশ্চেনে চলে আসছি। 17 নম্বর কোশ্চেনটা দেখেন। 17 নম্বর কোশ্চেনটা কি দেওয়া আছে দেখেন। কোশ্চেনটা দেওয়া আছে আমাদের ফেরাস সালফেট আর 7 অণু পানি, একে আমরা কি বলি? একে আমরা কি বলি? সবাই একটু কথা বলি, বলেন এই ফেরাস সালফেট আর 7 অণু পানিকে আমরা কি বলতেছি? দেখেন দেখেন, মো সল্ট নামে কোন সল্ট আসলে নাই। ইপসম সল্ট আমরা অনেক, গ্রিন ভিট্রিয়ল, কপার সালফেট, 5 অণু পানিকে গ্রিন ভিট্রিয়ল আমরা কাকে বলতেছি? সবাই কথা বলে আবার রিকল করি যে গ্রিন ভিট্রিয়ল কাকে বলতেছি। দেখেন গ্রিন ভিট্রিয়ল আমরা কাকে, দেখেন এই যে, আচ্ছা 17 নম্বর কোশ্চেন দেখেন যেটা বলতেছিলাম। দেখেন এখানে কোশ্চেনে কি দেওয়া আছে? ফেরাস সালফেট আর হচ্ছে 7 অণু পানি, এটাকে বেসিক্যালি আমরা কি বলি? সবাই একটু কমেন্ট করো। দেখেন ফেরাস সালফেট আর 7 অণু পানিকে আমরা কি বলবো? বলেন ফেরাস সালফেট আর 7 অণু পানিকে আমরা কি বলবো? দেখিয়ে পারেন কিনা বলেন। ধন্যবাদ। সবার আগে সাবরিনা, মমতা, সুধা, আপনি অ্যান্সার করেছেন। হ্যাঁ, ফেরাস সালফেট আর 7 অণু যে পানি, এটাকে আমরা বেসিক্যালি কি বলবো? এটাকে আমরা বেসিক্যালি হচ্ছে গ্রিন ভিট্রিয়ল বলবো। কি বলবো? গ্রিন ভিট্রিয়ল বলবো। গ্রিন ভিট্রিয়লের সংকেতটা কি? ফেরাস সালফেট আর 7 অণু পানি। ব্লু ভিট্রিয়লের সংকেতটা কি? কপার সালফেট আর 5 অণু পানি। ঠিক আছে, এগুলো কিন্তু প্রত্যেকটা জিনিস কিন্তু পরীক্ষার জন্য অনেক অনেক বেশি গুরুত্বপূর্ণ। ঠিক আছে, ওকে, সবাই একটু অ্যান্সার করবো। ওকে, পরে আমি 18 নম্বর কোশ্চেনে চলে আসছি। আমাদের দৈনন্দিন বিজ্ঞানে ভৌত পাঠের ফিজিক্সের পাঠ থেকে এখন আমি আলোচনা করবো আপনাদের সামনে। সবাই একটু অ্যান্সার করবো, ঠিক আছে? আচ্ছা দেখেন, যেটা 41 নম্বর বিসিএস আসছিল, কোশ্চেনটা ভাই কি দেওয়া আছে? কোশ্চেনটা দেওয়া আছে ইলেকট্রনিক বাল্বের ফিলামেন্ট কি দ্বারা তৈরি হয়? আমাদের কিন্তু বাসা বাড়িতে বিভিন্ন ধরনের আমরা ইলেকট্রনিক বাল্ব গুলা দেখি। এখানে যে ফিলামেন্টটা যে আমাদের আছে, সেই ফিলামেন্টটা আসলে কি দ্বারা তৈরি হচ্ছে? এর সংকেত গুলো যদি আমি একটু শিখি, আয়রন, তারপর হচ্ছে এখানে কি দেওয়া আছে? কার্বন, লেড মানে হলো সংকেত হলো পিবি, পিবি মানে হচ্ছে লেড, ঠিক আছে? আর কি দেওয়া আছে? টাংস্টেন। টাংস্টেনের সংকেতটা কি বলেন তো? ডব্লিউ দ্বারা আমরা টাংস্টেনটাকে প্রকাশ করি। দেখেন, ইলেকট্রিক বাল্বের ফিলামেন্ট কি দ্বারা তৈরি হয়? আমি সবার কাছ থেকে একটু কমেন্ট জানতে চাচ্ছি, তো সবাই ফ্রেন্ডলি আমরা মেনশন করবো। দেখেন, ইলেকট্রিক বাল্বের ফিলামেন্ট আয়রন দ্বারা তৈরি হয় না, কার্বন দ্বারাও তৈরি হয় না, লেড দ্বারাও তৈরি হয় না। কি দ্বারা তৈরি হচ্ছে? টাংস্টেন দ্বারা তৈরি হচ্ছে। ঠিক আছে, সবাই একটু ফ্রেন্ডে মেনশন করবো। ওকে, পরের কোশ্চেন দেখেন, সবারই পারা উচিত এটা, 40 নম্বর বিশেষ আসছিল। বিদ্যুৎ শক্তিটাকে সে কিসে কনভার্ট করবে? বিদ্যুৎটাকে, কারণ আমরা সবাই কিন্তু জানি শক্তি কিন্তু ভাই রূপান্তরযোগ্য, তাই না? প্রত্যেকটা শক্তি কোন না কোন শক্তিতে সে কি হতে পারে? কনভার্ট হতে পারে। কোশ্চেনটা হচ্ছে যে এই বিদ্যুৎ শক্তিকে, শব্দ শক্তিকে রূপান্তরিত করা হয় কোন যন্ত্রের সাহায্যে? দেখি গিয়ে অ্যান্সার করতে পারেন। লাউড স্পিকার, অ্যাম্পলিফায়ার। দেখি সবার আগে অ্যান্সার কে করতেছেন? হ্যাঁ, সবাই অ্যান্সার করবো। সবার আগে অ্যান্সার দিয়ে কোনো বই পেয়ে যাবেন। লাউড স্পিকার, অ্যাম্পলিফায়ার, জেনারেটর নাকি মাল্টিমিটার? কি বলছে? বিদ্যুৎকে শব্দ। আচ্ছা, অ্যাম্পলিফায়ারের মাধ্যমে শব্দ উৎপন্ন হয় না। জেনারেটরের মাধ্যমে কি জেনারেটর বিদ্যুৎ উৎপন্ন হচ্ছে? মাল্টিমিটার তৈরি হচ্ছে না। তাহলে বিদ্যুৎ শক্তিকে শব্দ শক্তিকে রূপান্তর করতেছে কে বলেন তো ভাই? লাউড স্পিকার। আপনারা দেখবেন যে অনেক সময় গানগুলা যে শুনেন, যে কোনো গানগুলা শুনবেন, ঠিক আছে, তখন কিন্তু সেটা লাউড স্পিকারের মাধ্যমে শব্দ শক্তিকে কনভার্ট হচ্ছে। বিদ্যুৎ শক্তিকে শব্দ শক্তিকে রূপান্তর কে করতেছে বলেন তো? লাউড স্পিকার। ঠিক আছে, ওকে। আচ্ছা, এরপরে আমি পরের কোশ্চেন 20 নম্বর কোশ্চেনে চলে আসতেছি। আচ্ছা, বস্তুর ওজন, বস্তুর ওজন কোথায় সবচেয়ে বেশি? সবাই অ্যান্সার করবেন, সবাই ফ্রেন্ডে মেনশন করবেন। বলেন বস্তুর ওজন কোথায় সবচেয়ে বেশি? সবাই অ্যান্সার করেন। এখানে 4টা অপশন আছে,
শেষ মুহূর্তে দেখে কত বেশি ফ্রেন্ডে মেনশন করতে পারেন? ধন্যবাদ মোহাম্মদ মইনুল শরীফ। আজকে থেকে ছেলেরা বেশি কমেন্ট করতেছে। স্বপ্নের সন্ধি, আচ্ছা ওকে, সবাই একটু ফ্রেন্ডে মেনশন করবো আমরা। অনেক পর সাবরিনা, মমতাজ, সুধা চলে এসেছে। মমতাজ, ওকে ওকে, সবাই আনসার করি দেখি। বস্তুর ওজন কোথায় বেশি হয়? বিষুবীয় অঞ্চলে না, পাহাড়ি অঞ্চলে না, পৃথিবীর কেন্দ্রে না। বস্তুর ওজন সবচাইতে বেশি হয় যে জায়গায়, সে অঞ্চলটার নাম হচ্ছে ভাই মেরু অঞ্চল। ঠিক আছে, বস্তুর ওজন সবচেয়ে বেশি হচ্ছে কোথায় বলেন তো? মেরু অঞ্চলে বস্তুর ওজন সবচেয়ে বেশি। ওকে, এরপর আমি পরে 21 নম্বর কোশ্চেনে চলে আসতেছি। দেখেন, চন্দ্রে মানে চাঁদে কোন বস্তুর ওজন পৃথিবীর ওজনের কত? খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন, সবাই একটু আমার সাথে অ্যান্সার করার চেষ্টা করুন। আচ্ছা, আমরা ডব্লিউ বস্তুর ওজন ডব্লিউ করে কি জানি? এম ইন্টু জি। এটা আমরা সবাই জানি, সবাই কথা বলবেন না, জানেন কিনা কথা বলবেন। ডব্লিউ মানে কি বলেন তো? এম ইন্টু জি। ডব্লিউ হচ্ছে ওজন, এখানে এমটা হচ্ছে কি বলেন তো? হচ্ছে ভর, আর জিটা হচ্ছে অভিকর্ষ ত্বরণ। পৃথিবী 9.8 মিটার পার সেকেন্ড, তাই তো? আচ্ছা, এখন দেখেন, এখন আমি যদি আপনাদেরকে কোশ্চেন যদি করি, সবাই একটু ফ্রেন্ডলি অ্যান্সার করবো। দেখেন, যদি কোশ্চেন যদি করি, কারো ওজন যদি পৃথিবীতে যদি কারো, দেখেন আপনারা কিন্তু ডব্লিউ মানে কিন্তু ওজন, ওজন এক জিনিস, ভর কিন্তু ভাই আরেক জিনিস। ভর কিন্তু পৃথিবীতেও যা, চন্দ্রেও তা, এগুলো কিন্তু ভুল করা যাবে না। সবাই একটু ফ্রেন্ডে মেনশন করি, ডব্লিউ ওজন, ওজনটা কিন্তু পৃথিবীতে যা, চন্দ্র একরকম, কিন্তু ভর পৃথিবীতেও যা, চন্দ্রেও তা। আচ্ছা, মনে করেন কারো ভর হচ্ছে 60 কেজি আছে, আর অভিকর্ষ ত্বরণ কত আছে? 9.8। 60 কে আমরা যদি 9.8 দ্বারা যদি গুণ দেই, কত আসতেছে বলেন তো? 588 নিউটন হচ্ছে। কোন জায়গার ক্ষেত্রে? পৃথিবীর জন্য। কোন জায়গার জন্য? পৃথিবীর জন্য। কিন্তু সেটা যদি চাঁদে আমি নিয়ে যাই, সবসময় মনে রাখবে পৃথিবীর যে ওজনটা হবে, পৃথিবীর যে এটা 588 আসে, সেটাকে আমরা 6 দ্বারা ভাগ দিব। ভাগ দ্বারা কত আসতেছে? 98 আসবে। তার মানে কি পৃথিবীর ওজনটা চাঁদের যে ওজন পৃথিবীর 6 ভাগে 1 ভাগ। কি বললাম? 6 ভাগে 1 ভাগ। ঠিক আছে, তার মানে অবশ্যই এখানে আনসার কি হচ্ছে? 10 ভাগের 1 ভাগ। অনেকে 10 ভাগের আনসার না, 3 ভাগের 1 ভাগ, এটাও আমাদের না, 4 ভাগের 1 ভাগ, এটাও আমাদের না। আনসার কি হচ্ছে বলেন তো ভাই? 6 ভাগের 1 ভাগ। ঠিক আছে, তার মানে ওজন কিন্তু পরিবর্তনশীল, ভরটা কিন্তু পরিবর্তন হবে না। এই জায়গায় কিন্তু আপনাদের ভুল করা যাবে না, এই জায়গায় কিন্তু ভুল করা যাবে না। আচ্ছা, একটু যদি বলি পৃথিবীর ক্ষেত্রে জি এর মান কত, একটু সবাই কথা বলবেন। আর মঙ্গল গ্রহের জি এর মান কত? এই কোশ্চেন দুটো কিন্তু পরীক্ষার মধ্যে আমাদের দিয়েছিল। কোশ্চেন আমি আবার বলতেছি, পৃথিবীতে জি এর মান কত আমরা সবাই জানি, আর মঙ্গল গ্রহে জি এর মান কত? দেখেন, পৃথিবীতে জি এর মান হচ্ছে 9.8, আর মঙ্গল গ্রহে কত? মঙ্গল গ্রহে হচ্ছে যে আমাদের 3.71। কত? 3.71। এই দুটা কোশ্চেন কিন্তু পরীক্ষার মধ্যে অনেক বেশি গুরুত্বপূর্ণ। ধন্যবাদ পাভেল চাকমাকে, অনেক বেশি ফ্রেন্ড রেখে মেনশন করেছি, খুবই গুরুত্বপূর্ণ। এই কোশ্চেনটা আমরা বুঝতে পেরেছি না, কথা বলবেন। এমন কোশ্চেন কিন্তু, এই কোশ্চেন দিচ্ছে চন্দ্রে কোন বস্তু পৃথিবীতে কত, কিন্তু আমাকে কিন্তু এমন রিলেটেড বিজ্ঞান ম্যাথ কিন্তু পরীক্ষার মধ্যে দেয় যে কারো ভর যদি 60 হয় তাহলে ওজন কত, চাঁদে কত হয়। আবার চাঁদে যেটা হবে তার দ্বারা যদি 6 গুণ দেই, পৃথিবীতে হয়ে যাবে। ক্লিয়ার? সবাই কোশ্চেনটা ক্লিয়ার কিনা একটু কথা বলবেন। ক্লিয়ার কিনা সবাই কথা বলবেন। কোশ্চেনটা সবাই ক্লিয়ার কিনা একটু কথা বলবেন। ঠিক আছে, ওকে। আমি পরের কোশ্চেনে চলে আসতেছি। দেখেন, পরের কোশ্চেন কি দেওয়া আছে, সবাই একটু কথা বলবো। যারা এখন পর্যন্ত ফ্রেন্ডে মেনশন করি নাই, সবাই দ্রুত দ্রুত ফ্রেন্ডে কি করবো? মেনশন করবো। সবাই আমার ফ্রেন্ডে মেনশন করবো। দেখেন পরের কোশ্চেন, দেখেন কি দেওয়া আছে। দেখেন পরের কোশ্চেনে কি দেওয়া আছে, মোবাইল টেলিফোন লাইনের মধ্য দিয়ে প্রভাবিত কি হচ্ছে? সবাই একটু কমেন্ট করি, টেলিফোনের মধ্য দিয়ে কি প্রভাবিত হচ্ছে? বলেন, টেলিফোনের মধ্য দিয়ে কি প্রভাবিত হচ্ছে? সবাই একটু কমেন্ট করবেন, টেলিফোনের মধ্য দিয়ে কি প্রভাবিত হচ্ছে? সাবরিনা, মমতাজ, সুধা, ওকে। গাড়ি ভাড়াটা আমি দিব। ধন্যবাদ লাবু ইসলামকে। আচ্ছা, গাড়ি ভাড়া কি হয়েছে? গাড়ি ভাড়া নিয়ে কি হলো ভাই? আচ্ছা আচ্ছা, এক বুক নেওয়ার এত শব্দে, আচ্ছা ঠিক আছে। সবাই নাসির স্যারের বুক নিবেন, সমস্যা নেই। পাপ্পু স্যারের বুক এখনো বের হয়নি, পাপ্পু স্যারের বুক পড়ে নিন, সমস্যা নেই। ওকে, দেখেন মোবাইল টেলিফোন লাইনের মধ্য দিয়ে কি প্রভাবিত হচ্ছে? সবাই একটু বেশি বেশি করে ফ্রেন্ডে মেনশন করে আমরা নাসির স্যারের বুকটা নিয়ে নিব। ঠিক আছে, ওকে।
আচ্ছা, এখন দেখেন আমি আবার বলতেছি, টেলিফোনের মধ্য দিয়ে আমাদের কি প্রবাহিত হচ্ছে বলেন তো? টেলিফোনের মধ্য দিয়ে অবশ্যই মাথায় রাখবেন তড়িৎ শক্তি প্রবাহিত হয়। কি শক্তি প্রবাহিত হচ্ছে? তড়িৎ শক্তি প্রবাহিত হয়। খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন। টেলিফোনের লাইনের মধ্য দিয়ে শব্দ শক্তিও যায় না, আলোক শক্তিও যায় না, চুম্বক শক্তিও যায় না। তাহলে ভাই কি শক্তি যায়? সবাই কথা বলি, কি শক্তি যায়? তড়িৎ শক্তি। অলরেডি সিনথিয়া ইসলাম শুরুতে অ্যান্সার করেছে, জান্নাতুল ফেরদৌস, নীলু জাহান, আঞ্জুমারা খাতুন, জোনাকি আক্তার, বিশ্বাস। সবাই একটু দ্রুত ফ্রেন্ডে মেনশন করে দ্রুত আমরা ক্লাসটা শেয়ার দিই শেষ মুহূর্তে। ওকে, পরের কোশ্চেন চলে আসতেছি। দেখেন 23 নম্বর কোশ্চেন, যেটা আমাদের জীববিজ্ঞান পাঠ থেকে বিজ্ঞান অংশটা করা হয়েছে। কোশ্চেন দেওয়া আছে মানব দেহের রাসায়নিক দূত হিসাবে কে কাজ করে? 4টা অপশন আছে, সবাই একটু অ্যান্সার করবো। বলেন কে কাজ করতেছে? রাসায়নিক দূত হিসাবে কে কাজ করতেছে? স্নায়ুতন্ত্র কাজ করে? না। পেশি কাজ করে? না। উৎসেচক মানে কি ভাই? উৎসেচক আমরা কাকে বলতেছি? এনজাইমকে আমি উৎসেচক বলতেছি। উৎসেচকের ইংলিশ কি বলেন তো? উৎসেচকের ইংলিশ হলো এনজাইম। ঠিক আছে? আচ্ছা, মানে মাথা রাখবেন, মানুষের দেহে রাসায়নিক দূত মানে কেমিক্যাল মেসেঞ্জার। ধন্যবাদ গধুলি বিকাশ, সবার আগে অ্যান্সার করেছেন। সাবরিনা মাহমুদের সুধা অ্যান্সার করেছেন। সবাই একটু আমরা ফ্রেন্ডে মেনশন করবো। ঠিক আছে? দেখেন মানবদেহে রাসায়নিক দূত হিসাবে কে কাজ করতেছে? অবশ্যই মাথায় রাখবে, মানবদেহে রাসায়নিক দূত হিসাবে কাজ করে হচ্ছে হরমোন। কি বলছি বলেন তো? হরমোন। এই যে আমাদের যত মানুষকে আমরা ভালোবাসি, মানুষকে ঘৃণা করি, মানুষকে প্রথম দেখাতে ভালো লেগে যায়, সবই কিন্তু কিসের খেলা? হরমোনের খেলা ভাই। সবই কিসের খেলা? হরমোনের খেলা। বাবা তোমার দরবারে সব কিসের খেলা? হরমোনের খেলা। ঠিক আছে? কাউকে ভালো লাগলো, কাউকে ভালোবাসলাম, কাউকে ঘৃণা করলাম, সবই হরমোনের খেলা। ঠিক আছে? বাবা তোমার দরবারে সব হরমোনের খেলা। ঠিক আছে? এটা হচ্ছে আমাদের কি রাসায়নিক দূত হিসেবে কাজ করতে। ঠিক আছে? ওকে, পরের কোশ্চেন দেখেন 24 নম্বর কোশ্চেন। গ্রন্থিরাজ মানে রাজাদের, গ্রন্থিদের মধ্যে রাজা কে? কে রাজা? কাকে আমি গ্রন্থিরাজ বলবো? বলেন কাকে গ্রন্থিরাজ বলবো? বলেন গ্রন্থিরাজ কাকে বলো? সবাই একটু আমরা ফ্রেন্ডে মেনশন করবো। বলেন গ্রন্থিরাজ কাকে বলা হচ্ছে? বলেন গ্রন্থিরাজ কাকে বলা হচ্ছে? সিনথিয়া ইসলাম সুরভি, ওকে ধন্যবাদ। দেখেন গ্রন্থিরাজ অবশ্যই মাথা রাখবেন, পিটুইটারি গ্রন্থিকে আমরা গ্রন্থিরাজ কাকে বলতেছি? পিটুইটারি। পিটুইটারি, হ্যাঁ, এই পিটুইটারি গ্রন্থিকে আমরা কি বলতেছি বলেন তো? গ্রন্থিরাজ। খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন। পিটুইটারি শুধু গ্রন্থি নয়, তাই জন্য এটা কাটা, অ্যাডিনাল না, অগ্নাশয় মিশ্র গ্রন্থি। কাকে আমরা গ্রন্থিরাজ বলবো? সবাই কথা বলবো। পিটুইটারি গ্রন্থিকে আমরা কি বলবো? গ্রন্থিরাজ বলবো। ঠিক আছে? কাকে গ্রন্থিরাজ বলা হচ্ছে বলেন তো? পিটুইটারি গ্রন্থিকে গ্রন্থিরাজ বলা হচ্ছে। ঠিক আছে? ওকে, আচ্ছা, পরের কোশ্চেন চলে আসবো। 25 নম্বর কোশ্চেনটা দেখি। 25 নম্বর কোশ্চেনটা সবাই একটু অ্যান্সার করবো। 25 নম্বর কোশ্চেনটা সবাই অ্যান্সার করবো। দেখেন 25 নম্বর কোশ্চেনটা সবাই অ্যান্সার করবো। 25 নম্বর কোশ্চেনটা সবাই অ্যান্সার করবো। দেখেন, আচ্ছা দেখেন সবাই তো ফ্রেন্ডে মেনশন করবো। দেখেন আমি বলতেছি আবার, দেখেন পরের কোশ্চেনে কি দেওয়া আছে? কোন হরমোন রক্তে ক্যালসিয়াম নিয়ন্ত্রণ করে? কোন হরমোনটা আপনার রক্তে যে ক্যালসিয়ামের যে লেভেলটা আছে সেটাকে আপনাকে কন্ট্রোল করতে? কোন হরমোন? যারা এখন পর্যন্ত আমরা ফ্রেন্ডে মেনশন করে শেষ মুহূর্তে দেখি কে কত বেশি ফ্রেন্ডে মেনশন করতে পারে, অথবা আপনি হতে পারেন সর্বোচ্চ মেনশন দিয়ে নাচতে ছেড়ে বুকটা পেয়ে যাবেন। তো দেরি না করে সবাই দ্রুত মেনশন করি, সবাই ফ্রেন্ডে মেনশন করি, সবাই ক্লাসে শেয়ার দিই। ওকে, কোন হরমোন রক্তে ক্যালসিয়াম নিয়ন্ত্রণ করতেছে? ইনসুলিন না, নিয়ন্ত্রণ করে না। তারপর হচ্ছে গ্লুকাগন, সে নিয়ন্ত্রণ করে না। থাইরক্সিন নিয়ন্ত্রণ করে না। কে নিয়ন্ত্রণ করতেছে ভাই? থাইরোক্যালসিটোনিন। আমি কেমনে মনে রাখবো? এই জায়গায় কিন্তু ক্যালসিয়াম কথাটা উল্লেখ আছে। কোন হরমোন? কোন হরমোন? আচ্ছা হ্যাঁ, বাবা তোমার দরবারে সব পাগলের খেলা। হ্যাঁ, খুব সুন্দর। ওকে, আচ্ছা ধন্যবাদ। আছে তাহলে কোন হরমোন রক্তে ক্যালসিয়াম নিয়ন্ত্রণ করে? সবাই একটা কমেন্ট করে কোন হরমোন রক্তে, অবশ্যই আনসার কি হবে বলেন তো? থাইরোক্যালসিটোনিন। সে কি করতেছে? রক্তে ক্যালসিয়াম সে কি করতেছে বলেন তো? নিয়ন্ত্রণ করতেছে। কি করতেছে বলেন তো? সে নিয়ন্ত্রণ করতেছে। ঠিক আছে? আচ্ছা, এখন আমি একটু কথা বলবো। দেখেন সবাই একটু অ্যান্সার করবেন। বলেন তো, বলেন তো রেডক্স শব্দের অর্থ কি?
রেডক্স শব্দের অর্থ কি? সবাই একটু কমেন্ট করে জানিয়ে দিবেন, বলেন রেডক্স শব্দের অর্থ কি? বলেন, সবাই কমেন্ট করবেন, বলেন 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 রেডক্স শব্দের অর্থ কি? বলেন রেডক্স শব্দের অর্থ কি? আমি সবার কাছ থেকে কমেন্ট জানতে চাচ্ছি, দেখি কে সবার আগে কমেন্ট করতে পারেন। বলেন রেডক্স শব্দের অর্থ কি? এই কোশ্চেনটা সমবায় অধিদপ্তরে আসছিল, এই কোশ্চেনটা যুব মন্ত্রণালয়ে আসছিল। রেডক্স শব্দের অর্থ কি? সবাই কমেন্ট করবেন, আমি বলে দিচ্ছি, দেখেন সবাই নোট করবেন, মাথা রাখবেন। রেডক্স শব্দের অর্থ হচ্ছে জারণ বিজারণ। রেডক্স শব্দের অর্থ কি? জারণ বিজারণ। সবাই কমেন্ট করি রেডক্স শব্দের অর্থ কি বলেন তো ভাই? রেডক্স শব্দের অর্থ হলো জারণ বিজারণ, হচ্ছে রেডক্স শব্দের উদাহরণ। রেডক্স শব্দের উদাহরণটা কি বলেন তো? জারণ বিজারণ। ঠিক আছে, ধন্যবাদ। ওকে, এরপরে দেখেন আরেকটা প্রশ্ন আমাদের এখান থেকে পরীক্ষার মধ্যে দেয়, সেটা হচ্ছে যে সবাই একটা কথা বলবো, বলেন তো মরিচার সংকেত কি? আমি খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন, সবাই আনসার করো। বলেন মরিচা, আমরা মরিচা কিন্তু সবাই চিনি, আমাদের স্টিলের যে সমস্ত পরে, সে মরিচা এর সংকেত কি? সবার কাছ থেকে একটা কমেন্ট জানতে আছে, বলেন মরিচা এর সংকেত কি? বলেন মরিচা এর সংকেত কি? বলেন মরিচা এর সংকেত কি? মরিচা এর সংকেত কি? বলেন 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 মরিচা এর সংকেত কি? দেখি কে কমেন্ট করতে পারেন, বলেন। ধন্যবাদ মারিয়াম, ওকে। শারমিন জাহান, খুব সুন্দর। বলেন মরিচা এর সংকেত কি? মরিচা এর সংকেত কি? আচ্ছা, মরিচা এর সংকেত হচ্ছে পানিযুক্ত ফেরিক অক্সাইড। আমি লিখে দিচ্ছি, মরিচা এর সংকেত হচ্ছে পানিযুক্ত ফেরিক অক্সাইড। এখন কোশ্চেন হচ্ছে যে এখানে কত অণু, ধন্যবাদ আকুল পাহাড়িকে, এখানে কত অণু পানি থাকে? অবশ্যই মাথা রাখবেন, পানিযুক্ত 3 অণু পানি থাকে। কত অণু পানি থাকে? 3 অণু পানি থাকে। খুবই গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন রে ভাই। মরিচা এর সংকেত কি? বলেন পানিযুক্ত ফেরিক অক্সাইডকে আমরা কি বলতেছি বলেন তো? মরিচা বলতেছি। ঠিক আছে, আচ্ছা আরেকটা কোশ্চেন এখান থেকে পরীক্ষার মধ্যে দেয়, দেখেন প্রশমন বিক্রিয়া কোনটা? কি বললাম? প্রশমন বিক্রিয়া। অবশ্যই নাম শুনেছেন এটা, কে কে নাম শুনেছেন সবাই মেহেরবানি করে কমেন্ট করেন। বলেন তো প্রশমন বিক্রিয়া, যাকে আমরা কি বলি? নিউট্রালাইজেশন রিঅ্যাকশন বলি। প্রশমন বিক্রিয়া কে কে নাম শুনেছেন সবাই কথা বলবেন। বলেন প্রশমন বিক্রিয়া, প্রশমন বিক্রিয়া কোনটা? বলেন প্রশমন বিক্রিয়া। দেখেন প্রশমন বিক্রিয়া হলো আপনার যদি অ্যাসিডের সাথে, ঠিক আছে, প্রশমন বিক্রিয়া কোনটা সবাই কমেন্ট করে দেখেন। প্রশমন বিক্রিয়াটা হচ্ছে যে, প্রশমন বিক্রিয়া কোনটা সবাই কথা বলি, প্রশমন বিক্রিয়া কোনটা? দেখেন প্রশমন বিক্রিয়াটা হচ্ছে যে আমরা যদি সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে সোডিয়াম হাইড্রোক্সাইড, সোডিয়াম হাইড্রোক্সাইড এটা একটা কি বলেন তো? ক্ষারক। এটা একটা কি? ক্ষারক। আর HCl এটা কি? হাইড্রোক্লোরিক অ্যাসিড। তার মানে কি অ্যাসিডের সাথে কি রিঅ্যাকশন করলো বলেন তো? অ্যাসিডের সাথে কি রিঅ্যাকশন করলো? বলেন অ্যাসিডের সাথে কি রিঅ্যাকশন করলো? ক্ষারকের সাথে কি রিঅ্যাকশন করছে? অ্যাসিড রিঅ্যাকশন করছে। রিঅ্যাকশন করে কি উৎপন্ন হয়েছে? সোডিয়াম ক্লোরাইড। আমরা কিন্তু সবাই জানি সোডিয়াম ক্লোরাইড কিসের সংকেত? লবণের সংকেত। প্লাস কি বলেন তো? পানি। দ্যাট মিন্স আমার সূত্রটা কি দাঁড়াচ্ছে? অ্যাসিডের সাথে সুন্দর করে কে বিক্রিয়া করবে ভাই? ক্ষার বিক্রিয়া করে। ক্ষার বিক্রিয়া করে ভাই কি উৎপন্ন করবে? লবণ উৎপন্ন করবে। আর কি উৎপন্ন করবে? পানি উৎপন্ন করবে। সেই বিক্রিয়াটাকে আমি কি বিক্রিয়া বলবো ভাই? প্রশমন বিক্রিয়া বলবো। সেই বিক্রিয়াটাকে কি বিক্রিয়া বলবো? প্রশমন বিক্রিয়া বলবো। সেই বিক্রিয়াটাকে কি বিক্রিয়া বলবো? প্রশমন বিক্রিয়া বলবো। পরীক্ষার জন্য কিন্তু অনেক অনেক বেশি গুরুত্বপূর্ণ। সেই বিক্রিয়াটাকে আমি কি বিক্রিয়া বলবো বলেন তো? প্রশমন বিক্রিয়া বলবো। ঠিক আছে, ওকে। সবাই কোশ্চেনে ক্লিয়ার কিনা একটু কথা বলবেন। সবাই কোশ্চেনটা ক্লিয়ার কিনা সবাই একটু কথা বলবেন। সবাই ক্লিয়ার কিনা সবাই একটু কথা বলবেন। ওকে, আজকে কিন্তু একেবারে বিজ্ঞানের জন্য রসায়নের যা যা রস দরকার পুরো রস আমি ঢেলে দিয়েছি, কোনো বাকি রাখি নাই নিজের মধ্যে ভাই, কোনো রস নিজের মধ্যে বাকি রাখি না, পুরো রস আমি ঢেলে দিছি। ঠিক আছে, আর ফিজিক্সের অংশ নিয়ে আলোচনা করছি, বায়োলজি অংশ নিয়ে আলোচনা করছি। জাস্ট এতটুকু বলেন আজকে ক্লাসটা করে কতটুকু আপনাদের হেল্পফুল হলো? সবাই তো কথা বলবেন, সবাই কথা বলবেন। সবাই তো কথা বলবেন, আজকে ক্লাসটা কতটুকু আপনাদের হেল্পফুল হলো বলেন, সবাই কথা বলবেন। আজকে দেখি কে সবচেয়ে বেশি শেয়ার করে ক্লাসে জিতে নিল। আচ্ছা
ওকে, ক্লিয়ার স্যার। আচ্ছা, ওকে, ক্লিয়ার, আলহামদুলিল্লাহ, ক্লিয়ার, সারা ক্লিয়ার। সবার কাছ থেকে কমেন্ট জানতে সবার কাছ থেকে কমেন্ট জানতে চাচ্ছি, সবার কাছ থেকে কমেন্ট জানতে চাচ্ছি, সবার কাছ থেকে কমেন্ট জানতে চাচ্ছি। আজকে ক্লাসটা করে কে কত হেল্পফুল, সবাই একটু কমেন্ট করবেন, সবাই একটু কথা বলবেন। অ্যামাজিং ক্লাস, ওকে, সবাই একটু কথা বলবেন, সবাই কথা বলবেন। আজকে ক্লাসটা কিন্তু রসায়নের পুরা রস আমি ঢেলে দিচ্ছি ভাই, নিজের কাছে কোনো রস আর রাখি নেই। পদার্থ নিয়ে আলোচনা করা হয়েছে, জীব বিজ্ঞান নিয়ে আলোচনা করা হয়েছে বিজ্ঞানের জন্য। ঠিক আছে, সবাই ক্লিয়ার কিনা কথা বলবেন। সবাই একদম ক্লিয়ার হয়ে গেছে। কারণ পাপ্পু স্যার ক্লাস টিভি সবাই ক্লিয়ার হবে না, এটা হয় না, এটা হতেই পারে না, তাই না? যাই হোক, আমার কলেজের ভাই কলেজে পড়ে গেছে, আর আমরা ফার্স্ট ক্লাস করেছি, আমরা খুব ভালো জানি। আর তো এই আসারের ক্লাস আমরা রেগুলার যারা করি খুব ভালোভাবেই জানি, নতুন করে আসলে বলার কিছু নাই। তো যাই হোক, যারা আজকে আমরা পুরো ক্লাসটা করলাম, এই যে একটা প্রশ্ন সমাধানের সাথে বেসিক ক্লাস কিভাবে করতে হয় এবং একটা প্রশ্নের মাধ্যমে অনেকগুলো প্রশ্নের ব্যাখ্যা বা সমাধান কিভাবে পেতে হয়, এটা কিন্তু আজকে আমরা জানতে পারলাম। তো আজকে এখন বাজে হচ্ছে 9টা। আমি আজকের এই লাইভ সেশন থেকে সর্বমোট 20 জন স্টুডেন্টকে একটা সুযোগ দিব। এই 20 জন স্টুডেন্ট আজকের এই সেশন থেকে পাপ্পু স্যারের উসিলায় এই 20 জন স্টুডেন্ট আজকে আমাদের সামর্থ্য অনুযায়ী একটা ভর্তির সুযোগ পাবে। আজকের এই সেশন থেকে সামর্থ্য অনুযায়ী ভর্তির সুযোগ, কিন্তু এই সামর্থ্য অনুযায়ী ভর্তির সুযোগ পাওয়ার জন্য 3টা শর্ত মেনটেন করতে হবে। নাম্বার 1, নিয়মিত ক্লাস করতে হবে, নিয়মিত ক্লাস করতে হবে, নিয়মিত ক্লাস। নাম্বার 2, নিয়মিত পরীক্ষা দিতে হবে। নাম্বার 3, জব মেডিসিনের দেওয়া যে বই, সে বইগুলো ফলো করতে হবে। আচ্ছা, এই সর্বোচ্চ শেয়ারকারী এবং সর্বোচ্চ মেনশনকারীর নামটা একটু নিয়ে আসো। জোয়ার ভাই, একটু সর্বোচ্চ শেয়ারকারী এবং সর্বোচ্চ মেনশনকারীর নামটা একটু দিয়ে দেন, যারা আজকে এই সেশনে ছিল সর্বোচ্চ শেয়ার করছে। শোনেন, আমাদের দেওয়া এই যে বই 10 থেকে 20 গ্রেড, বা হচ্ছে আমাদের দেওয়া বই প্রাইমারি 10 থেকে নিবন্ধনের বইটাও আমাদের চলে আসতেছে প্রাইমারি, এই বইগুলো কিন্তু আমরা আপনাদেরকে প্রদান করব। এই বইগুলো আপনারা কি করবেন? এই বইগুলো আপনারা হচ্ছে শেষ করবেন। তাহলে 3 নম্বর শর্ত হচ্ছে বই পড়তে হবে, আমাদের দেওয়া বই পড়তে হবে, অন্য কোনো বই না। এই 3টা শর্ত যারা মানবো এবং যারা এই ওয়াদাটা করব যে আমি আগামী 5 মাস জীবন মরণ মিশন নিতে চাই, এই জীবন মরণ মিশন যারা নিতে চাই, এরকম 20 জন স্টুডেন্ট কিন্তু আজকে আমরা সুযোগ পাবো। এবার আসি, এই 20 জন স্টুডেন্টের মধ্যে যারা আমরা থাকতে চাই, আজকে যারা আমরা পেইড ব্যাচের বাইরের স্টুডেন্ট আছি, তাদেরকে আমি বলবো জাস্ট কমেন্ট করবেন এটা, যে জীবন মরণ ব্যাচে ভর্তি হতে চাই। কমেন্ট করেন জীবন মরণ ব্যাচে ভর্তি হতে চাই, ভর্তি হতে চাই। লেখার পর আপনি আপনার নাম্বারটা শেয়ার করবেন 017 সামথিং, এটা লিখে আপনি হচ্ছে কমেন্টে সুন্দর করে সেন্ড করবেন। যারা এই নাম্বার সবার প্রথম 20 জনের মধ্যে রাখবেন, প্রথম 20 জন সুযোগ পাচ্ছেন। তো অনেক দ্রুত সময়ে, আমি 2 মিনিট সময় দিলাম আপনাদেরকে, 2 মিনিট সময়ের মধ্যে আপনারা দ্রুত গতিতে শুধু কমেন্ট করবেন জীবন মরণ ব্যাচে ভর্তি হতে চাই নাম্বার, অথবা শুধু নাম্বারটা কমেন্টে লিখে আপনি সুন্দর করে কি করবেন? আপনি সুন্দর করে সেন্ড করবেন। জুয়ার ভাই, একটু সর্বোচ্চ শেয়ারকারীর নামটা একটু নিয়ে আসেন। সর্বোচ্চ শেয়ারকারীর নাম আমি ঘোষণা করতেছি। আজকে কিন্তু আমরা বই পেতে যাচ্ছি। আজকে আমাদের সর্বোচ্চ শেয়ারকারী হচ্ছে তানিশা চাকমা। তানিশা চাকমা আছে, লাইভে আছে? তানিশা চাকমা, তানিশা চাকমা লাইভে থাকলে আমরা হচ্ছে অবশ্যই যোগাযোগ করব। সর্বোচ্চ মেনশনকারী হচ্ছে আলাউদ্দিন শারমিন, আলাউদ্দিন শারমিন, তানিশা চাকমা, এবং সর্বোচ্চ মেনশনকারী হচ্ছে আলাউদ্দিন শারমিন। এই 2 জনের যে কেউ একজন যদি আজকের আমরা লাইভ সেশনে থাকি। তানিশা চাকমা আছেন, আমি দেখতে পাচ্ছি এই যে আছি স্যার, আচ্ছা আমি দেখতে পাচ্ছি এই মাত্র। তানিশা চাকমা, তুমি হচ্ছে বোন 01901519509, এই নাম্বারে কল করে জাস্ট তোমার নাম্বার ঠিকানা দিলে তোমার কাছে বই চলে যাবে ইনশাআল্লাহ। ওকে, এবার আমরা আসি যারা এই 20 জনের মধ্যে থাকতে চাই, আজকে সামর্থ্য অনুযায়ী যারা ভর্তি হতে চাই, যাদের ফাইন্যান্সিয়াল প্রবলেম আছে, যারা 20 জন স্টুডেন্টের মধ্যে থাকতে চাই,
দ্রুত গতিতে 2 মিনিট সময় দিলাম, এই 2 মিনিটের মধ্যে আমাদেরকে লিখতে হবে জীবন মরণ বেঁচে ভর্তি হতে চাই, নাম্বার শেয়ার করব। নাম্বার শেয়ার করে কমেন্টে জাস্ট কি করব, সেন্ড করব। কমেন্টে সেন্ড করতে হবে, নাম্বার কমেন্টে সেন্ড করতে হবে। আমি 2 মিনিট সময় দিচ্ছি, খুব দ্রুত গতিতে। সেরা 20 জনের মধ্যে, যারা প্রথম 20 জনের মধ্যে থাকবেন, তারাই শুধুমাত্র এই অফারটা লুফে নিতে পারবেন। আদার্স কোন স্টুডেন্ট কিন্তু লুফে নিতে পারবেন না। আমি দেখতে পাচ্ছি অনেকেই নাম্বার শেয়ার করেছেন, যারা নাম্বার শেয়ার করতেছেন তাদের নাম্বারগুলো কিন্তু নিয়ে আমাদের কমেন্ট থেকে ডিলিট করে দেওয়া হচ্ছে। ওকে, 50+ মেনশন করলে হবে। যে সর্বোচ্চ মেনশন করছে তার নাম হচ্ছে আলাউদ্দিন শারমিন, সে সর্বোচ্চ মেনশন করেছেন। আর আরেকজন যে হচ্ছে তানিশা চাকমা, সে সর্বোচ্চ শেয়ার করেছেন, সর্বোচ্চ শেয়ারকারীর মধ্যে আছেন। তাকে আমরা বই পাঠিয়ে দিব ইনশাআল্লাহ। ওকে, সে লাইভে আছে, আমি দেখতে পারলাম। সে কল করলে তার কাছে বই চলে যাবে ইনশাআল্লাহ। জীবন মরণ ব্যাচে ভর্তি হতে চাই, কিন্তু একটা কথা, আমি ক্লাসের লিঙ্ক গুলো কেন পাবেন না? আপনি 09-এ কল করেন, সমাধান পেয়ে যাবেন। সমাধান তো আছে, জব মেডিসিনের কাছে সমাধান রয়েছে, টেনশন নেওয়ার কোনো কারণ নেই। আসি, যারা এই 20 জনের মধ্যে থাকতে চাই, আমার কলিজার ভাই কলিজার বোনেরা, খুব দ্রুত গতিতে আমরা জাস্ট কমেন্ট করব জীবন মরণ ব্যাচে ভর্তি হতে চাই, নাম্বার শেয়ার করব কমেন্টে, অথবা শুধু কমেন্টে নাম্বার শেয়ার করে সেন্ড করলেই আমাদের প্রতিনিধিরা আপনাদের নাম্বারটা কালেক্ট করে আপনাদের নাম্বারে কল করবেন ইনশাআল্লাহ, এই 20 জনের মধ্যে যারা থাকতে চাই। এবার আসি 0190154950304050607, এগুলো সবই আমাদের হটলাইন নাম্বার। আমি দেখতে পাচ্ছি রমজান আলী, জুয়েল ভাই একটু নাম্বারগুলো নিয়ে নেবেন। রমজান আলী জীবন মরণ ব্যাচে ভর্তি হতে চাই, নাম্বার শেয়ার করেছেন। চম্পা খানম জীবন মরণ ব্যাচে ভর্তি হতে চাই, নাম্বার শেয়ার করেছেন। আমি আরো দেখতে পাচ্ছি অনেকেই নাম্বার শেয়ার করেছেন। যারা নাম্বার শেয়ার করেছেন তাদেরকে আমাদের প্রতিনিধিরাই কল করবেন। জাস্ট এখনো যারা নাম্বার শেয়ার করেনি, খুব দ্রুত নাম্বার শেয়ার করবো। আমি দেখতে পাচ্ছি শাহিদা আক্তার জীবন মরণ ব্যাচে ভর্তি হতে চাই, নাম্বার শেয়ার করেছেন। যারা নাম্বারগুলো শেয়ার করেছেন আমাদের প্রতিনিধিরা আপনাদের নাম্বারগুলো নিয়ে নিচ্ছে। আজকে যারা নাম্বার শেয়ার করতেছেন, প্রথম 20 জনের মধ্যে যারা থাকতেছেন, প্রত্যেকেই কিন্তু আজকে সর্বোচ্চ সারে ভর্তি হওয়ার একটা সুযোগ পাচ্ছেন। ওকে, সর্বোচ্চ সারে একটা ভর্তি হওয়ার সুযোগ পাচ্ছেন আজকের এই সেশন থেকে, আজকের এই লাইভ সেশন থেকে যারা ক্লাস করেছেন। এবং যারা হচ্ছে, আমি দেখতে পাচ্ছি চম্পা খানম জীবন মরণ ব্যাচে ভর্তি হতে চাই, নাম্বার শেয়ার করেছেন, মাশাআল্লাহ। এরপরে রমজান আলী জীবন মরণ ব্যাচে ভর্তি হতে চাই, নাম্বার শেয়ার করেছেন। আমি দেখতে পাচ্ছি আপনাদের কমেন্ট থেকে আপনাদের নাম্বারগুলো কিন্তু নিয়ে আপনাদের কমেন্টগুলো ডিলিট করে দেওয়া হচ্ছে। আপনারা আবার ভাববেন না যে আমার কমেন্ট কোথায় গেল। আপনাদের কমেন্ট আর এগেইন করার দরকার নেই, বরং যারা আমরা নাম্বার এখনো কমেন্টে সেন্ড করি নাই, তারা শুধুমাত্র আমরা কমেন্ট করতে পারি। কমেন্টে শুধুমাত্র আমরা এরকম করে একটা নাম্বার লিখে সেন্ড করলেও কোনো সমস্যা নেই। ওকে, তাহলে আমাদের প্রতিনিধি যারা আছেন তারা বুঝে যাবেন যে আসলে আপনি সর্বোচ্চ ছাড়ে ভর্তি হওয়ার জন্য আপনার নাম্বারটি আপনি প্রদান করেছেন। এবার আসে যারা আজকের এই লাইভ সেশন থেকে, আমরা ধরেন আপনি নাম্বার কমেন্টে শেয়ার করতে যাচ্ছেন না, তাহলে আপনি এই নাম্বারটা সেভ করবেন। সেভ করে আপনি হোয়াটসঅ্যাপে আপনার নাম্বার শেয়ার করলে আমাদের প্রতিনিধিরা আপনাদেরকে কল করবে। আর যদি আপনার ফোনে অ্যাভেলেবল টাকা থেকে থাকে, কল দেওয়ার মতো টাকা থেকে থাকে, তাহলে আপনি নিজেই আমাদের এই নাম্বারগুলোতে কল করে ভর্তি হওয়ার একটা সুযোগ পাবেন। কারণ আমাদের প্রতিটা কোর্সের সাথে আপনি যে ডেডিকেটেড বইগুলো পাবেন, এই বই আর আমাদের ক্লাস, এই দুইটার বাইরে আপনাকে আর অন্য কোনো দিকে ফোকাস করার কোনো প্রয়োজন নাই। বাজারের কোনো বই আপনাকে ফলো করার কোনো প্রয়োজন নাই। প্রাইমারির জন্য আমরা যে মেডিসিন আপনাকে দিব, যে বই দিব, এনাফ। 10 থেকে 20 গ্রেডের জন্য আমরা যে বই দিব, এনাফ। নিবন্ধনের জন্য আমরা যে বই দিব, এনাফ, এনাফ, মোর দেন এনাফ। এর বাইরে আপনাকে আলাদা করে আর কোনো পেরেশানি নেওয়ার কোনো প্রয়োজন নাই। ওকে, তো যাই হোক, যারা ভর্তি হব লিখতেছেন তারা দ্রুত গতিতে আমরা এই নাম্বারগুলোতে কল করব অথবা কমেন্টে নাম্বার শেয়ার করব। তাহলে আমি আর সময় নিচ্ছি না। আমি দেখতে পাচ্ছি যে আমাদের যে পরিমাণ স্টুডেন্ট নাম্বার শেয়ার করেছেন তাতে করে আমাদের 20+ হয়ে গেছে। আমরা প্রত্যেকের নাম্বারগুলো কালেক্ট করে ফেলেছি। তবে এছাড়াও আজকের এই সেশনটা শেষ করার পরে যদি আপনি এর মধ্যে থাকতে চান, নিয়মিত ক্লাস, নিয়মিত পরীক্ষা এবং নিয়মিত আমাদের দেওয়া বই পড়াশোনার করার কমিটমেন্ট দিতে পারেন, তাহলে আপনি কিন্তু আজকে সর্বোচ্চ ছাড়ে ভর্তি হওয়ার একটা সুযোগ পাবেন। সো যারা আমরা সর্বোচ্চ ছাড়ে ভর্তি হওয়ার সুযোগ চাচ্ছি, তারা শুধুমাত্র এই নাম্বারগুলোতে কল করবো ইনশাআল্লাহ। ওকে, তাহলে ঠিক আছে, সবাই ভালো থাকবো, সুস্থ থাকবো। সবার সুস্থতা কামনা করে আজকের এই সেশন এখানেই শেষ করতেছি। আল্লাহ হাফেজ।